আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে আমরা অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন পড়ে ফেলছি। হ্যাঁ, তো এখন আমরা অ্যালকাইন গুলো কি করব? মানে অ্যালকাইন নিয়ে যা পড়ছি আর এতদিন যা পড়ছি এগুলো নিয়ে কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো সলভ করি মানে কোয়েশ্চেন ব্যাংকের। হ্যাঁ, তো প্রথম কোয়েশ্চেনটা কি ছিল? প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে যে বলতেছে প্রান্তীয় অ্যালকাইন গুলো কোন অম্লীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে, এটা কোন না, এটা কেন হবে? হ্যাঁ, কেন কেন এটা কি পারবি না তুই? পড়াইছি না? প্রান্তীয় অ্যালকেন কেন প্রদর্শন করে, প্রান্তীয় অ্যালকেন গুলো কেন অম্লধর্ম প্রদর্শন করে, এটা পড়াইছি না আমি? একমাত্র প্রান্তীয় অ্যালকেন গুলাই হচ্ছে কি অম্লধর্ম প্রদর্শন করতে পারে, বাকি অ্যালকেন গুলো কিন্তু পারবে না। কেন পারবে না? কারণ প্রান্তীয় অ্যালকেন একমাত্র কার্বনের সাথে লাস্টে তো হাইড্রোজেনের যুক্ত থাকবে, তাই না? প্রান্তীয় অ্যালকেন মানে কি এক নম্বর কার্বন। তো কার্বন ইলেকট্রন গুলো টেনে নিজের দিকে টেনে আনতে পারে, ফলে হাইড্রোজেনটা বের হয়ে যায়, তাই না? কিন্তু মাঝখানে যে ট্রিপল বন্ড, যদি মাঝখানে কোনো ট্রিপল বন্ড থাকে তখন সেই কার্বনের সাথে তো একসাথে CH3, হ্যাঁ, তারপর হচ্ছে যে হাইড্রোজেন এরকম অনেকগুলো যুক্ত থাকে। তো সে আর কিন্তু ইলেকট্রনটাকে আগে যে জোরে টানতে পারতো এখন তো সেম জোরে টানতে পারবে না, কারণ সবারটা একসাথে টানতেছে। তো সবারটা একসাথে টানার সময় হাইড্রোজেন থেকে এমন জোরে টানতে পারবে না যে হাইড্রোজেন আলাদা হয়ে যেতে হবে। হ্যাঁ, সেজন্য এই প্রান্তীয় অ্যালকাইন কেন প্রদর্শন করে এটা তো আমি পড়াইছি, তো এটা আমি লিখে দিচ্ছি না, এগুলো সময় নষ্ট। হুম, এগুলো কি হোমওয়ার্ক? এটা এটা কেন দিলাম, তুই যখন প্রান্তীয় অ্যালকাইনটা পড়বি না, মানে সরি, প্রান্তীয় অ্যালকাইন কেন অম্লধর্ম প্রদর্শন করে এই জিনিসটা, এই টপিকটা যখন পড়বি, হ্যাঁ, এই টপিকটা পড়ার সময় এটা যা আসছি সলভ করবি। বুঝতে পারছিস? বুঝছিস কিনা? তাহলে পড়াও হবে, সলভ হবে না, মানে নিজে নিজে থেকে প্র্যাকটিস হবে না। তাহলে এটা হোমওয়ার্ক। তারপর হচ্ছে কোন যৌগের কোন ক্ষেত্রে সমাণু সম্ভব নয়, এটা সমাণু থেকে প্রশ্ন, এটা পারবি না। আবার বি নাম্বার বলছে কোন যৌগের জৈব যৌগে, কোন ধরনের জৈব যৌগের জ্যামিতিক সমাণু সম্ভব নয়। আবার বলছে কোন ধরনের জৈব যৌগে আলোক সমাণু সম্ভব। হ্যাঁ, পরের দুইটা পারার কথা, প্রথমটা ধরলাম পারবি না, কিন্তু পরের দুইটা পারবি না। বিএসসি শুনছি। এখন ঠিক আছে, এগুলো আমি পড়াইছি এমনি। হ্যাঁ, তাহলে আমি সলভ করি এগুলা। ওর ছোট কথা না, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এ কি বলতেছে? এ বলতেছে জৈব যৌগিক কোন ক্ষেত্রে সমাণু সম্ভব নয়, তাই তো? তাহলে এটার প্রথম কথা হচ্ছে যে জৈব যৌগে সমাণু সম্ভব হওয়ার জন্য যৌগে মিনিমাম দুইটা কার্বন থাকতে হবে। হুম, সমাণু সম্ভব হওয়ার জন্য যৌগে মিনিমাম কয়টা কার্বন থাকা লাগবে? মিনিমাম দুইটা কার্বন থাকা লাগবে। কার্বন থাকা লাগবে। হুম, অর্থাৎ দুই বা তার অধিক কার্বন থাকলে যৌগের সমাণু হওয়া সম্ভব। অর্থাৎ দুই বা তার অধিক কার্বন থাকলে সমাণু হওয়া সম্ভব। সমাণু হওয়া কি সম্ভব? হ্যাঁ, যেমন এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যে ধর সিএস টু, সিএস টু, এখানে ব্রোমিন আছে, এখানে ব্রোমিন আছে। হ্যাঁ, এটা সমানও কিন্তু পসিবল, কারণ কেন বলতো এই যৌগের মধ্যে দুইটা কার্বন আছে না, অন্তত দুই বা দুইয়ের অধিক তো কার্বন থাকতে হবে, তাই না? তাহলে এটা সমানু হওয়া পসিবল। যেমন এটাকে অনেকভাবে সাজায় সাজায় লেখা যায়। সমানু মানে কি, আণবিক সংকেত একই থাকবে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাই না? তাহলে এটাকে এভাবে লেখা যায় না, CH, এখানে ব্রোমিন দিয়ে দেয়, এই ব্রোমিনটা এখানেও দিয়ে দেয়। হ্যাঁ, আর এটাকে কি করে দেয়, এটাকে CH3 করে দেয়। হয়েছে না? এখনো কিন্তু আণবিক সংকেত একই, এখনো ব্রোমিন দুইটা, কার্বন দুইটা, হাইড্রোজেন তিনটা।
হ্যাঁ, তাই এখানেও কার্বন দুইটা, ব্রোমিন দুইটা, হাইড্রোজেন তিনটা। এই কার্বন দুইটা, হাইড্রোজেন কয়টা? চারটা, ব্রোমিন দুইটা। এখানেও তাই, হাইড্রোজেন চারটা, ব্রোমিন দুইটা, কার্বন দুইটা। তার মানে আণবিক সংখ্যাটা এখনো একই আছে, তাই না? জাস্ট একটু গাঠনিক সংখ্যাটা ভিন্ন করে দিয়েছি, তার মানে এটা সমান সম্ভব, তাই তো? এখন আমরা যদি এটা এক কার্বন বিশিষ্ট কোনো একটা যৌগ হইতো, যেমন ধর কার্বন, এখানে ব্রোমিন আছে, হ্যাঁ, এখানে CH3 আছে, সরি সরি, ধর CH3 ব্রোমিন, এক কার্বন। হ্যাঁ, তো এটা তুই সমানো পসিবল, কোনোভাবে সমানো পসিবল হবে এটার? তো তার মানে সমান হইতে গেলে অবশ্যই দুই দুই কার্বন থাকতে হবে, তাই তো? দুই বা তার অধিক। এখন আমাদেরকে প্রশ্ন করছে জৈব যৌগের কোন ক্ষেত্রে সমানো সম্ভব নয়, নয় বলছে। হ্যাঁ, তাহলে আমরা কি লিখবো? তার মানে যে সকল যৌগে একটি মাত্র কার্বন থাকবে তাদের সমানো সম্ভব নয়। হ্যাঁ, যে সকল যৌগে একটি মাত্র কার্বন থাকবে, তাদের সমানো সম্ভব নয়, তাদের সমানু কি নয়, সম্ভব নয়, সম্ভব নয়। যদি অ্যারোমেটিক যৌগে একটি মাত্র, আরেকটা, এটা হচ্ছে একটা রিজন। আরেকটা রিজন হচ্ছে যদি অ্যারোমেটিক যৌগে একটি মাত্র প্রতিস্থাপক থাকে তবে তাদেরও সমানো সম্ভব নয়। এটা আমি বুঝিয়ে দিচ্ছি। যদি অ্যারোমেটিক যৌগে অ্যারোমেটিক যৌগে কি থাকে, অ্যারোমেটিক যৌগে একটি মাত্র প্রতিস্থাপক থাকে তবে তাদেরও সমানো সম্ভব নয়। একটি মাত্র প্রতিস্থাপক থাকে তবে তাদেরও কি সম্ভব নয়, তবে তাদেরও সমানো সম্ভব নয়, তবে তাদেরও সমানো সম্ভব নয়। তাহলে ব্যাপারটা বুঝে নিই। ধর এটা একটা বেনজিন, অ্যারোমেটিক যৌগ মানে কি, চাকরিক যৌগ না? এটা একটা বেনজিন। তো বেনজিনের মধ্যে ধর একটা মাত্র প্রতিস্থাপক আছে, একটা মাত্র প্রতিস্থাপক আছে, সেটা ধর মিথাইল মূলক। দেখি যৌগটার নাম কি বলতো? টলোইন। হ্যাঁ, এখন ধর এটা সমানো আর কিভাবে পসিবল? হ্যাঁ, দরকার হলে অপ্ত মেটা পজিশন এগুলো চেঞ্জ করতে পারে, তাই তো? এটা ছাড়া তার পসিবল না। পসিবল? ধর CH3টাকে এখানে নিয়ে আসলাম, এটাই তো পসিবল। হ্যাঁ, ধর কোনো কারণে CH3টাকে এখানে নিয়ে আসলাম, আর তো পসিবল না, আর পসিবল না। এখন কথা হচ্ছে, তাহলে দেখ, নামকরণ আমি তোকে পড়াইছিলাম, প্রতিস্থাপক যেদিক থেকে থাকে সেদিক থেকে নাম্বারিং হয়। 1, 2, 3, 4, 5, 6, 6 সেম ক্ষেত্রে এটা তো হবে না। 1, 2, 3, 4, 5, 6, প্রতিস্থাপক যেদিকে থাকবে নাম্বার তো ওখান থেকে শুরু হবে। হ্যাঁ, এটা তো ম্যাটার করতেছে না CSC টা কোথায় অবস্থিত, অর্থ প্যাটার্ন নাকি ইয়াতে। হ্যাঁ, এটা তাহলে নাম্বারিং এখানে কি হবে? 1, 2, 3, 4, 5, 6। তা আলটিমেটলি এখন নামকরণ কর, নামকরণ করলে দেখবি যে সেম আসতেছে, সেম আসতেছে না? তাহলে এদেরও কি সমানো সম্ভব নয়। যদি অ্যারোমেটিক যুগে একটি মাত্র প্রতিস্থাপক থাকে তবে তাদেরও সমানো সম্ভব নয়। বুঝতে পারছি? তার মানে কি সমানো সম্ভব নয়। তাহলে প্রতিস্থাপক দুইটা থাকলে সমানো সম্ভব। হ্যাঁ, প্রতিস্থাপক কয়টা থাকলে সমানো সম্ভব? দুইটা থাকলে সমানো সম্ভব। এটা প্রমাণ কি? আনসার কিন্তু এখানে শেষ, এই নাম্বারে আনসার এখানে শেষ না। আমাদেরকে কি বলছে, যে সমানো সম্ভব নয় কখন, তো আমরা তো দেখাই দিচ্ছি কখন সম্ভব নয়, দেখাই দিচ্ছি না? কিন্তু আমাদের তো একটু বাড়তি পড়তে হবে যে দুইটা হইলে, প্রতিস্থাপক দুইটা থাকলে কেমনে সমানো পসিবল, তাই না? এটা একটু নিজেরা জেনে নি। ধর এখন প্রতিস্থাপক দুইটা, এখানে একটা মিথাইল আছে, হ্যাঁ, আরেকটা মিথাইল আছে ধর এখানে, আরেকটা যৌগ লিখি, এটা একটু সাজা লেখা লেখা যায় কিনা দেখতো।
ধর ইয়াতে কি বলে, এখানে একটা মিথাইল আছে, এখানে একটা আছে। এখন দেখ এটা কি পরস্পর সমান হয়ে গেছে না? একটা বেঞ্জিনের সাথে দুইটা মিথাইল আছে, পরেরটাতে একটা বেঞ্জিনের সাথে দুইটা মিথাইল আছে, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন না। তাহলে তাহলে একের অধিক প্রতিস্থাপক থাকলে তাহলে সমান সম্ভব। হ্যাঁ, আর আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম যে নাম্বারিং করার সময় যে কোনো একটা প্রতিস্থাপককে এক নাম্বার ধরতে হবে। হ্যাঁ, যে কোনো একটা প্রতিস্থাপককে ধর এটাকে এক নাম্বার ধরছি, আর পরের প্রতিস্থাপকটা নাম্বারিং করলে যে দিক থেকে কাছে হয় সেদিকে দিতে হবে, তারপরে নাম্বারিং করলে অবশ্যই এই দিক থেকে কাছে না, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি হবে, 2 3 4 5 6। এখানেও একটা একটা ধরলাম, এটা ধরলাম, এটা ধরলাম। তো এটা ধরলে এদিক থেকে সহজ নাকি এদিক থেকে সহজ? অ্যান্টি ক্লকওয়াইজ সহজ না? এই যে এদিক থেকে সহজ না? 3 নাম্বারে বসতেছে 1 2 3 4 5 6। এখন নামকরণ কর, নামকরণ কি সেম থাকবে? একটা থাকবে যে 1 2, প্রথমটা হচ্ছে 1 2 ডাইমিথাইল বেনজিন। এখন দেখ এরপর একটা কি 1 3 ডাইমিথাইল বেনজিন। নাম চেঞ্জ হয়ে গেছে না? গাঠনিক সংকেত চেঞ্জ হয়ে গেছে না? তার মানে সমান সম্ভব। হ্যাঁ, একের অধিক থাকলে সমান সম্ভব। তাহলে এই নাম্বারটা সলভ হয়েছে কিনা বল আমাকে, বুঝছস কিনা? বুঝছস? তাহলে আমাদেরকে বি নাম্বার কি বলছে, এই যে এই নাম্বার সলভ। বি নাম্বার কি বলছে, কোন ধরনের জৈব যৌগের জ্যামিতিক সমাণু সম্ভব নয়? কোন ধরনের জৈব যৌগের জ্যামিতিক সমাণু সম্ভব নয়? হ্যাঁ, আচ্ছা এগুলো আমি পড়ায় আসছি, তা আমি এত ডিটেলসে বুঝাবো না এখন। হ্যাঁ, তুই নিজে করবি আজকে, তো তোর এমন পড়া লাগবে না। যে সকল যৌগে মুক্ত আবর্তন হওয়া সম্ভব নয়, পড়াইছিলাম মনে আছে মুক্ত আবর্তন এই জিনিসগুলো। যে সকল যৌগে, আমি এখন কোন ধরনের জৈব যৌগের জ্যামিতিক সমাণু সম্ভব নয়? হ্যাঁ, যে সকল যৌগে মুক্ত আবর্তন হওয়া সম্ভব নয়। মুক্ত আবর্তন কি এটা আমি আর বুঝাচ্ছি না এখন। হ্যাঁ, এগুলো তুই যখন নোট করবি নিজে বুঝতে হবে। মুক্ত আবর্তন হওয়া সম্ভব নয়, কারণ আজকে অনেক পড়া, অনেক আর একটু জটিল পড়া আছে আজকে। মুক্ত হওয়া সম্ভব নয়, তাদেরকে কি বলা হয়, তাদের কি যাদের জ্যামিতিক সমাণু থাকবে, তাদের জ্যামিতিক সমাণু কি হবে, থাকবে, মুক্ত আবর্তন হইতে পারবে না। হইলে জ্যামিতিক সমাণু থাকবে না, যদি না হয় তাহলে জ্যামিতিক সমাণু থাকবে। হ্যাঁ, তাদের কি জ্যামিতিক সমাণু থাকবে, তাদের জ্যামিতিক সমাণু থাকবে। যেমন এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে আমি যদি লিখি CH3 CH3, হ্যাঁ, এদের কিন্তু মুক্ত আবর্তন সম্ভব। মুক্ত আবর্তন কি সম্ভব, তাহলে কি জ্যামিতিক সমাণু থাকবে? জ্যামিতিক সমাণু থাকবে না। হ্যাঁ, তারপর ধর এটা আরেক পরেরটা দিয়ে যাই। ধর CH ডাবল বন্ড CH, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এখানে কি মুক্ত আবর্তন পসিবল? পসিবল না। এখানে কি মুক্ত আবর্তন পসিবল না, তার মানে জ্যামিতিক সমাণু থাকবে, তাই না? জ্যামিতিক সমাণু থাকবে। বুঝতে পারছি জিনিসটা? দেখ, ওকে, তাহলে আমরা বলতে পারি যৌগের মুক্ত আবর্তন সম্ভব হলে ওই যৌগের জ্যামিতিক সমাণু সম্ভব নয়, তাই না? যৌগে মুক্ত আবর্তন সম্ভব হলে ওই যৌগে জ্যামিতিক সমাণু সম্ভব নয়। জ্যামিতিক সমাণু সম্ভব নয়। আচ্ছা, তাহলে বি নাম্বারটা সলভ হয়েছে, তাই তো? এখন আমাদের সি নাম্বার একদম সহজ। কোন ধরনের জৈব যৌগে আলোক সমাণু সম্ভব, দেখি বলতো কোন ধরনের জৈব যৌগে আলোক সমাণু সম্ভব? নাকি ভুলে গেছোস? ভুলে গেছোস? আচ্ছা, সি, এটা একদম সহজ। যে সকল যৌগে কাইরাল কার্বন আছে তাদের আলোক সমাণু সম্ভব, শেষ। কাইরাল কার্বন কি এটা মনে আছে? প্রস্তুত, এটা মনে আছে কিনা এটা বল।
যে সকল যৌগে কাইরাল কার্বন আছে তাদের আলোক সমানুতা সম্ভব। হ্যাঁ, তাদের কি আলোক সমানুতা সম্ভব, তাদের আলোক সমানুতা সম্ভব। কাইরাল কার্বন মানে কি, কার্বনের 4 হাতে 4টা ভিন্ন প্রতিস্থাপক থাকবে, সেম টাইপের প্রতিস্থাপক থাকবে না। যেমন কি হাইড্রোজেন, তার মানে হাইড্রোজেন আর দেওয়া যাবে না, এখানে ক্লোরিন দিলাম, এখানে মিথাইল দিলাম, আর এখানে কি দিলাম, ওএস দিলাম। বুঝতে পারছি, 4টা ভিন্ন ধরনের কি থাকবে, প্রতিস্থাপক থাকবে বা মূলক থাকবে। বুঝছো? আচ্ছা, এখন হচ্ছে আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা দেখ, পরপর 3বার ইয়াতে আসছে, অ্যাডমিশন টেস্টে আসছে, দেখছো? দেখ, রুয়েটে আসছে, বুয়েটে আসছে, আবার রুয়েটে আসছে, 11-12, বুয়েটে 11-12তে আসছে, রুয়েটের 11-12তে আসছিল। হ্যাঁ, তার মানে এটা এমন কোন ধরনের প্রশ্ন বা এত ইম্পর্টেন্ট আছে প্রশ্নের ভিতর, রহস্যতে আছে, একটু দেখি। প্রথম কথা হচ্ছে যে এই প্রশ্নটা এই প্রশ্নটা বুঝার দরকার নেই, হুম, মুখস্থ বসাই দিতে হবে। কি করতে হবে, মুখস্থ বসাই দিতে হবে। কিছু জিনিস মুখস্থ করলে ভালো, বুঝতে গেলে আরো কঠিন লাগে, তাই না? তো এই জিনিসটা মুখস্থ, এত কিছু না। তো এখন দেখ, এখানে আবার 3টা প্রশ্ন না, এখানে একটা প্রশ্ন নানান ভাবে আসছে আর কি, মানে একটু ঘুরে ঘুরে আসছে, কিন্তু প্রশ্ন একই, কিন্তু প্রশ্নের টপিক একই, পিভিসি কি, কিভাবে এটা তৈরি করা হয়। এরপর যখন বুয়েটে আসছে সেই প্রশ্নই করছে, এবার বলেছে পিভিসি কি চুনাপাথর থেকে কিভাবে এটি তৈরি করা হয়। হ্যাঁ, আবার এরপর যখন বুয়েটে আসছে তখন বলছে আবার লাইমস্টোন থেকে কিভাবে পিভিসি তৈরি করা হয়। তো 3টা প্রশ্ন আসলে সেম। হ্যাঁ, তো একটু ভিন্নভাবে লিখছে জাস্ট। তো আমরা এটা সলভ করি। সলিউশন, প্রথম কথা হচ্ছে আমরা ইয়াতে পড়ে আসছি, পরিমাণগত রসায়ন পড়ে আসছি, ক্যালসিয়াম কার্বোনেটের 3টা নাম আছে। কয়টা নাম আছে না ক্যালসিয়াম কার্বোনেটের? একটা হচ্ছে কি, চুনা পাথর না, চুনা পাথর, চুনা পাথর। তারপর হচ্ছে এটাকে কি বলা হয়, মার্বেল পাথরও বলা হয়, মনে আছে? মার্বেল পাথর। না, ফুটলাম এখন না। এরপর হচ্ছে আরেকটা বলা হয় লাইমস্টোন। কি বলা হয়, লাইমস্টোন। বুঝতে পারছি। এখন কথা হচ্ছে হোয়াট ইজ পিভিসি, পিভিসি দ্বারা কি বোঝাচ্ছে, পিভিসি তৈরি করবো, ঠিক আছে, পিভিসি কি এটা যদি না বুঝি। হ্যাঁ বলতো, কি, কেমনে পাচ্ছস? আমি পড়াইছিলাম। পলিভিনাইল ক্লোরাইড, ভেরি গুড, পাঁচশো পিভিসি, ওইটা আমি পড়াইছিলাম, মনে আছে, পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এখন কথা হচ্ছে পলিভিনাইল ভিনাইল কি বলে, ক্লোরাইড কিভাবে প্রস্তুত করব। হ্যাঁ, এখন পিভিসি হলো পিভি, এখানে পলিওয়ারটা আছে না, পলিওয়ারটা, তার মানে কি এটা ভিনাইল ক্লোরাইডের পলিমার, তাই তো? তাহলে আমরা লিখতে পারি পিভিসি হলো ভিনাইল ক্লোরাইডের পলিমার, পিভিসি হলো ভিনাইল ক্লোরাইডের পলিমার, ভিনাইল ক্লোরাইডের, এই কথা লিখতাম, এখানে পলিমার। তাহলে এটাকে এখন কিভাবে প্রস্তুত করব, বলে দিছে ক্যালসিয়াম কার্বনেট থেকে প্রস্তুত করা লাগে, চুনাপাথর থেকে বা লাইমস্টোন থেকে। ক্যালসিয়াম কার্বনেট আমরা কি করবো, এটা মুখস্থ করতে হবে, হ্যাঁ, কিছু করার নেই, জাস্ট 2টা বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বনেট আমরা 4000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, কত কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, 4000। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গেলে কি হয়, ধাতব কার্বনেট ভেঙে গেলে কি হয়, ধাতব অক্সাইড তৈরি হয় না, প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না। এখানে কার্বন ডাইঅক্সাইডটা কি হয়, বাতাসে উড়ে চলে যায়, তাই তো? তাহলে চলে গেল। এখন কি হবে, এই যে ক্যালসিয়াম অক্সাইড আছে না, ক্যালসিয়াম অক্সাইড, এটার সাথে আমরা বিক্রিয়া দেওয়াবো কার্বনের, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। হ্যাঁ, আর ইউজ করবো কি, এখানে একটা বৈদ্যুতিক চুল্লি চুল্লি ইউজ করা হয়, এই যে তাপমাত্রাটা দেয় না, এটা একটা বৈদ্যুতিক চুল্লির মাধ্যমে দেয়। হ্যাঁ, বৈদ্যুতিক চুল্লি ইউজ করা হয়।
তাহলে কি হবে, এখানে ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে, কি তৈরি হবে, ক্যালসিয়াম কার্বাইড তৈরি হবে, আবার কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। হ্যাঁ, এটা কি যাবে, উড়ে চলে যাবে, কার্বন ডাইঅক্সাইড কি সবসময় উড়ে চলে যাবে খোলা পাত্র হলে। হুম, তো এটা বিক্রিয়াটা সমতাকরণ করতে হবে, সমতাকরণ করলে দেখ কি আসতেছে, সমতাকরণ করলে আমি এখন তাড়াতাড়ি আগে যাচ্ছি, তাই সময় নষ্ট করবো না, এখানে 2 দিতে হবে, আর এখানে 5 মোল দিতে হবে, আর এখানে কত, এখানে 2 দিতে হবে, আর এখানে কার্বন ডাইঅক্সাইড। একটু বুঝছস কিনা আমাকে বল। আচ্ছা, এখান থেকে একটা এমসিকিউ লিখে রাখতে পারো, সেগুলো ক্লাস 9 10 পড়ে আসার কথা, ক্লাস 9 10 পড়ে আসার কথা। এই যে এটা এই যোগটাকে কি বলা হয়, এই যে আমি মার্ক করে দিছি তো, ক্যালসিয়াম কার্বাইড। হ্যাঁ, এটা একটা কাজে ইউজ করা হয়, দেখি বলতো কোন কাজে। এই তো কাছাকাছি আসছ তো, ভেরি গুড। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে আম পাকানোর জন্য ব্যবহার করা হয়। আফসোস কেমনে, আম পাকানোর জন্য ব্যবহার করা হয়, বুঝাতে পারছি। কিন্তু আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে পিভিসি তৈরি করা, তাই তো। এখন ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমরা কি করব, পানি যোগ করব, কি যোগ করব, পানি যোগ করব। এই যে এখানে হাইড্রোজেন 2টা আছে, আর এখানে কার্বন 2টা আছে, এই 2টা মিলে কি তৈরি হবে, ইথাইন তৈরি হবে, কি তৈরি হবে, ইথাইন। সরি, ইথাইন কেমনে তৈরি হবে, হ্যাঁ হ্যাঁ ইথাইন তৈরি হবে, সিএইচ, কারণ এই কার্বন একটা যাবে, এই কার্বন একটা হাইড্রোজেন যাবে, তাহলে সিএইচ, এই যে ইথাইন তৈরি হয়েছে না। আর বাকি রইলো ক্যালসিয়াম আর অক্সিজেন, বাকি রইলো কি ক্যালসিয়াম আর অক্সিজেন। তাহলে কি যাবে, আবার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে, আবার ক্যালসিয়াম অক্সাইড তৈরি করবে। হ্যাঁ, এবার ইথাইন যেটা পাইছি না, ইথাইন, এবার ইথাইন যেটা পাইছি, ইথাইনের সাথে আমরা কি যোগ করবো দেখি বলতো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো, কি যোগ করবো, হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করবো। আর আমরা গত লেকচারে বুঝে দিয়ে আসছিলাম, এরকম এরকম কোনো যৌগ থাকলে, এরকম কোনো যৌগ থাকলে প্রথমে হাইড্রোজেনটাকে আমাদের কি করতে হবে, যে কোনো একটা কার্বনে পাঠাতে হবে, এটা আমাদের মন মতো। হ্যাঁ, আমি বলছিলাম যে এই কার্বনে পাঠালে সুবিধা হয়, তাই না। আর ক্লোরিনটা হচ্ছে যে, ক্লোরিন হচ্ছে বাকি বাকি যে কার্বনটা বাকি আছে ওখানে ওখানে এসে যুক্ত হবে, বুঝতে পারছি। তাহলে যৌগটা দেখতে কেমন দেখাবে দেখি বলতো, এই যে এরকম দেখাবে না, CH2 হয়ে যাবে না, কারণ একটা হাইড্রোজেন এসে যুক্ত হয়েছে। আর যেহেতু একটা একটা হাত ছেড়ে দিছে, ওই হাতে একজন হাইড্রোজেনকে দোষে, একজন ক্লোরিনকে দোষে, তাহলে এখন হয়ে যাবে ডাবল বন্ড, তাই তো, ট্রিপল বন্ড থাকবে না। আর এখানে কি হবে, CHCl, বুঝতে পারছি। এই যে এই যৌগটা আছে না, এই যৌগটার নাম কি দেখি বলতো, এই যৌগটার নাম কি, হ্যাঁ, চিন্তা করতে হবে না, এই যৌগটার আইউপ্যাক নাম জিজ্ঞাসা করে নেই, বাণিজ্যিক নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কিন্তু আমাদেরকে আনসার একটু রেখে দিলে হবে, কারণ আমাদের কি বলছে, পিভিসি তৈরি করতে, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করতে বলছে, তাই না। তো আমরা কি করবো, আমাদের কিছু করতে হবে না, এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড বিক্রিয়া দিয়ে দিব, তাই না, এন সংখ্যক, এই যে এন সংখ্যক ভিনাইল, কারণ পলিমার মানে কি, এটা তো একটা মনোমার, এটা কি মনোমার না, তো অনেকগুলো মনোমার মিলে পলিমার হবে না, তাহলে এন সংখ্যক ভিনাইল ক্লোরাইড যুক্ত করতে হবে না, CH2, এই যে এটাকে এভাবে লিখলাম আর কি, একটু সাজাই, হ্যাঁ, CH। আচ্ছা, পলিমারকরণ বিক্রিয়ায় সবসময় মনে রাখতে হবে, তুই যদি একটু লিখে দিতে পারো, পলিমারকরণ মানে পলিমারকরণ করতেছিস, তাহলে টিচার 100% রাইট দিবে। তবে একটা সময় আমি আরো একটা বাড়তি ক্লু দিয়ে দিই, পলিমারকরণ বিক্রিয়া সবসময় উচ্চ তাপ আর উচ্চ চাপে করা হয়, তাহলে এই জিনিসটা লিখে দিতে পারলে টিচার আরো খুশি হবে। উচ্চ তাপ আর উচ্চ চাপে করা হয় দুনিয়ার সব পলিমারকরণ বিক্রিয়া, 99%, বুঝতে পারছি। তাহলে পলিমারকরণ করলে কি হবে, পলিমারকরণ করলে এই যে কার্বন কার্বন নিজেদেরকে ডবল বন্ড দিয়ে ধরে রাখছে না, তাহলে কার্বনের কি, কোনো কার্বনে কি আর হাত বাকি আছে, হাত বাকি নেই, তো হাত বাকি না থাকলে ও পাশের পাশের ভিনাইল ক্লোরাইডকে কেমনে ধরবে, কারণ অনেকগুলো মনোমার মিলে একসাথে ভিনাইল ক্লোরাইড হয়ে যায় না। তো পাশের ভিনাইল ক্লোরাইড একটা, প্রতিটা ভিনাইল ক্লোরাইড তার দুই পাশে দুইটা ভিনাইল ক্লোরাইডকে ধরে রাখতে হবে না, তাইলে কি করতে হবে, হাতটা ছুটে যাবে, জাস্ট আর কিছুই না, হাতটা ছুটে যাবে বলতে একটা হাত ছুটে যাবে,
CH2 এদিক দিয়ে একটা হাত বের হয়ে যাবে, ওর হাতটা এদিকে বের হবে, আবার CH এর ওর হাতটা এদিকে বের হবে, আর বাকি সব আগের মতো থাকবে। তাহলে দুই পাশে দুইটা ভিনাল ক্লোরাইড যুক্ত হতে পারবে। হ্যাঁ, একটা ভিনাল ক্লোরাইডের সাথে দুই পাশে দুইটা ভিনাল ক্লোরাইড যুক্ত হতে পারবে। তো এরকম n সংখ্যক ভিনাল ক্লোরাইড যুক্ত হতে পারবে না। এটাই হচ্ছে পিভিসি। এটাই কি পিভিসি, বুঝতে পারছি? সহজ না কঠিন? এটা কি? এটা মনোমার। আচ্ছা, তাহলে এটা আর কি, পারবি তো? তারপর দেখ, এটা হোমওয়ার্ক। এখন তুই বলবি এটা কেন হোমওয়ার্ক, এটা তো আমি আগে কখনো করিনি। ও, আগে পড়ছো? পড়ছ নাই? এটা ফুল হোমওয়ার্ক। কেন পড়ছ নাই? কারণ এটা আমি গত লেকচারে পড়াইছি কালকে। হ্যাঁ, কালকে লাস্টের দিকে পড়াইছি যখন তুই পড়ছ নাই। হুম। আর এটা খুবই সহজ একটা জিনিস, এটা খুবই সুন্দর করে ব্যাখ্যা করছি। ওইটা পড়ে এখানে এখানে আবার নিজে থেকে লিখবি, লিখে প্র্যাকটিস করে যাবি। বুঝতে পারছি কিনা? তাহলে এর মাধ্যমে আমি অফিসিয়ালি কি শেষ করতেছি? অ্যালকাইন শেষ করতেছি। এখন আমাদেরকে দেখতে হবে একটা বড় টপিকে। কোন বড় টপিক থেকে বলতো? মিনিমাম এটার জন্য মনে হয় 3-4 ক্লাস লাগবে। হ্যাঁ, অ্যালকাইন না, অ্যালকাইল ট্যালকাইল এগুলো সহজ, এগুলো লাস্টে আমি পড়াই ফেলবো। আমি এখন মাঝখান, না, বেঞ্জিন। হুম, বেঞ্জিনে অনেক কাজ আছে, আর কঠিনও, কঠিনও আছে। হ্যাঁ, তো এটা একটু বুঝে বুঝে করতে হবে। হ্যাঁ, শুধু আগে কি ছিল, 2-3টা বিক্রিয়া, তাই তো? এখন হচ্ছে একটু বুঝতে হবে। তবে আমার মতে আমি তো কঠিন বলি, সবকিছু কঠিন বলি। কতটা কঠিন একটু তুই বিচার করবি। হ্যাঁ, তাহলে আমরা এখন একটু অ্যারোমেটিক যোগে ঢুকি। কোথায় ঢুকবো? অ্যারোমেটিক যোগে ঢুকো। অ্যারোমেটিক যৌগ কি শুধু বেনজিন আর কিছু নাই? আছে। তার মানে কাদেরকে অ্যারোমেটিক যৌগ অ্যাকচুয়ালি আমরা বলবো? হ্যাঁ, এটা কিছু কন্ডিশন আছে। শুধু চাকরি করলে যে অ্যারোমেটিক যৌগ হয়ে যাবে ব্যাপারটা এমন না। অনেক কন্ডিশন মেনে চলে ওরা। হ্যাঁ, প্রথম কথা আমরা কন্ডিশন গুলো করে ফেলি শুরুতে। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন। না, আমি আর আসার সুযোগ পাই, আমার পরীক্ষা দিয়ে দিছি। অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন, আমি ওর সাথে আসতাম। ও আজকে পরীক্ষা দিছে না, ওর তো পরীক্ষা চলতেছে, ও পরীক্ষা দিয়ে আবার চিটাং চলে যাচ্ছে। ও বলছিল ওর সাথে চলে আসছে, কিন্তু আমার তো সুযোগ পাই। আমার পরীক্ষা হচ্ছে পয়লা বৈশাখের পরের দিন। তাহলে দেখ, অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন। হ্যাঁ, অ্যারোমেটিক যৌগ হওয়ার কন্ডিশন। 1 নাম্বার, যৌগটিকে অবশ্যই চাকরিক হতে হবে। এটা তো আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? যৌগটিকে অবশ্যই কি হতে হবে? যৌগটিকে অবশ্যই চাকরিক হতে হবে। অবশ্যই চাকরিক হতে হবে এবং মিনিমাম একটি ডাবল বন্ড থাকা লাগবে। এবং মিনিমাম কয়টি ডাবল বন্ড থাকা লাগবে? একটি ডাবল বন্ড থাকা লাগবে। দেখি বলতো এটা কি অ্যারোমেটিক যৌগ কিনা এটা? দেখি বলতো এটা অ্যারোমেটিক যৌগ কিনা, আমি তারা লিখি। দেখি অ্যারোমেটিক যৌগ। কেন যৌগ না? অ্যারোমেটিক যৌগ কেন না? এখানে কোনো ডাবল বন্ড নাই, তার মানে এটা অ্যারোমেটিক যৌগ না। বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা এখন পরের ইয়াতে যাই। 2 নাম্বার কন্ডিশন কি? শুধু চাকরির যৌগ হইলে হবে, তারপর হচ্ছে ডাবল বন্ড থাকতে হবে, এটা ব্যাপারটা এমন না। যৌগটিকে অবশ্যই হাকেল নিয়ম মেনে চলতে হবে। কি নিয়ম মেনে চলতে হবে? হাকেল। এখন হোয়াট ইজ হাকেল, তাই তো? আগে শুনছস? যৌগটিকে অবশ্যই হাকেল নিয়ম মেনে চলতে হবে। হাকেল, এটা একটা বিখ্যাত নিয়ম। এই নিয়ম থেকে প্রায় প্রশ্ন আসে। হ্যাঁ, হাকেল নিয়ম
কি চলতে হবে, মেনে চলতে হবে, হাকেল নিয়ম মেনে চলতে হবে। তাহলে আমরা ইয়াতে যাই, হোয়াট ইজ হাকেল নিয়ম একটু দেখে আসি। হাকেল নিয়ম আমি মোটামুটি এমন ভাবে সলভ করে দিব তোর জন্য জুনিয়র যেখান থেকে প্রশ্ন আসবে আসুক, পারস। হ্যাঁ, আজকে আমার টার্গেট এটাই থাকবে, আজকে ক্লাস অনেক মনোযোগ দিয়ে করতে হবে। প্রথম কথা হচ্ছে হোয়াট ইজ হাকেল নিয়ম। যে কোনো অ্যারোমেটিক যোগে, যে কোনো অ্যারোমেটিক যোগে কি করতে হবে, যে কোনো অ্যারোমেটিক যোগে যোগে 4n+2 সংখ্যক সঞ্চারনশীল ইলেকট্রন থাকবে। এটা হচ্ছে হাকেল নিয়ম। যে কোনো অ্যারোমেটিক যোগে 4n+2 সংখ্যক কি থাকবে, সঞ্চারনশীল ইলেকট্রন থাকবে। হ্যাঁ, তাহলে এখন কথা হচ্ছে যে তার মানে এগুলো হচ্ছে অ্যারোমেটিক যোগের বৈশিষ্ট্য। এগুলো কি, তার মানে শুধু চাকরি করলে হয় না, চাকরির সাথে এক কমপক্ষে একটা হলে ডাবল বন্ড থাকা লাগে, এটা একটা রুলস। আবার শুধু ডাবল বন্ড আর চাকরি থাকলেই হয় না, প্লাস ওই অ্যারোমেটিক যৌগটাকে, ওই যৌগটাকে হাকেল নিয়ম মেনে চলতে হবে। হাকেল নিয়ম মেনে চলতে পারলে এটা অ্যারোমেটিক যৌগ হবে। তার মানে দুইটা কন্ডিশন ফিল আপ করতে হবে, তাই তো? এখন হাকেল নিয়ম কি, হাকেল নিয়ম বলতেছে যে কোনো অ্যারোমেটিক যোগে 4n+2 সংখ্যক সঞ্চারনশীল ইলেকট্রন থাকবে। হ্যাঁ, তার মানে 4n+2, এনটা কি এগুলো আমরা পরে, এগুলো এখন না। হ্যাঁ, আমাদেরকে তো আগে এটা বুঝতে হবে সঞ্চারনশীল ইলেকট্রন মানে কি, তাই তো? সঞ্চারনশীল ইলেকট্রন মানে কি বুঝো? নড়াচড়া করতেছে, তাই তো? যে ইলেকট্রন এবার ঘুরতে পারে, তো এখন কত হচ্ছে সব ইলেকট্রনই ঘুরতে পারে। হ্যাঁ, ঘুরতে পারে বলতে, সঞ্চারনশীল ইলেকট্রন ঘুরতে পারে বলতে বন্ডের সাথে সাথে ঘুরবে, বন্ডের সাথে সাথে। এটা আস্তে আস্তে বুঝবি। আগে আমি এটা বলি সঞ্চারনশীল, আপাতত এটা ধরে রাখ, সঞ্চারনশীল ইলেকট্রন মানে কি নড়াচড়া করতে পারে। হ্যাঁ, সঞ্চারনশীল ইলেকট্রন, প্রথম কথা সঞ্চারনশীল ইলেকট্রন গুলো কইতে থাকে, সব ইলেকট্রন তার নড়াচড়া করতে পারবে না। হ্যাঁ, তাহলে তো সব ইলেকট্রনকে আবার সঞ্চারনশীল ইলেকট্রন বলতাম, তাই না? তার মানে সঞ্চারনশীল ইলেকট্রনদেরকে ওদেরকে পাবো কোথায় আমরা, ওদেরকে আমরা পাবো কোথায়? ওদেরকে পাওয়ার উপায় হচ্ছে ওরা পাই বন্ধনে থাকা ইলেকট্রন গুলো সবগুলো সঞ্চারনশীল ইলেকট্রন, বুঝতে পারছি? পাই বন্ডে থাকা ইলেকট্রন গুলো সবগুলো কি সঞ্চারনশীল, এর একটা। আর মুক্তজোর ইলেকট্রন গুলাও সঞ্চারনশীল ইলেকট্রন হয়। মুক্তজোর ইলেকট্রন কি, এটা আশা করি এতদিন এসে বোঝানো লাগবে না, কারণ একটু এই জৈব যৌগের কয়েকদিন হয়েছে যে মাত্র 3-4 দিন হয়েছে তুই পচাবিত, তো আমরা রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা শেষ করতেছিস। হ্যাঁ, তো ওখানে আমি অনেকবার পড়াইছি মুক্তজোর ইলেকট্রন। তাহলে মুক্তজোর ইলেকট্রন সঞ্চারনশীল ইলেকট্রন হয়। হ্যাঁ, তবে এরা নাও হতে পারে, সেজন্য এটাই বলে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, একটু বুঝছস কিনা, নাও হতে পারে। আচ্ছা, আমি আগে বেসিক ক্লিয়ার করতেছি, এরপর ম্যাথ করা শুরু করবো। এখন কথা হচ্ছে মুক্তজোর ইলেকট্রন গুলো সঞ্চালনশীল হবে কিনা এটা চেক করতে হবে না? আমাদের আলটিমেট টার্গেট কি জানো, আমাদেরকে প্রশ্ন করবে যে অ্যারোমেটিক, নিচের যৌগটি অ্যারোমেটিক যৌগ কিনা প্রমাণ সহ ব্যাখ্যা করো। তো তখন আমরা কি বলছি, আমরা অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য প্রথম রুলসটা কি ছিল, যে চাকরি হইতে হবে। প্রথমে আমরা দেখবো চাকরি আছে কিনা, তারপর বলবো কমপক্ষে একটা ডাবল বন্ড আছে কিনা, এটা চেক করবো। সেকেন্ডটা কি বলছিল, সেকেন্ডে কি বলছিল, হাকেল নিয়ম মেনে চলতে হবে। এই হাকেল নিয়ম মেনে চলতেছে কিনা এটা চেক করার জন্য তো আমাদের মুক্তজোড় ইলেকট্রনের কথা আসতেছে না, কারণ হাকেল নিয়ম কি বলতেছে, অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের মতো অবশ্যই সঞ্চারনশীল ইলেকট্রন থাকবে, আর সঞ্চারনশীল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4n+2 সংখ্যক, তাই না? এখন 4n+2 সংখ্যক সঞ্চারনশীল ইলেকট্রন, ঠিক আছে। এখন সঞ্চারনশীল ইলেকট্রন পাই বন্ডে থাকে ইলেকট্রন গুলো প্লাস মুক্তজোড় ইলেকট্রন গুলো হতে পারে, নাও হতে পারে। তার মানে ওই যৌগটার মধ্যে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে, আমাদেরকে চেক করে দেখতে হবে না ওই মুক্তজোড় ইলেকট্রন গুলো সঞ্চারনশীল ইলেকট্রন হচ্ছে কিনা।
এখন চেক করবো কিভাবে, কারণ মুক্ত পাই বন্ডের যেগুলো আছে এগুলো তো চোখ বন্ধ করে বলে দিতে পারবো যে কি এগুলো সঞ্চারশীল ইলেকট্রন। হ্যাঁ, কিন্তু মুক্তজোড় ইলেকট্রন যদি থাকে, এই মুক্তজোড় ইলেকট্রন কি ইয়া করতেছে কিনা, মানে সঞ্চারশীল ইলেকট্রন কিনা, এটা তো চেক করতে হবে, তাই না? কারণ মুক্তজোড় ইলেকট্রন তো আবার সঞ্চারশীল নাও হইতে পারে। এটা এখন আমরা লিখি মুক্তজোড় ইলেকট্রন সঞ্চারশীল হবে কিনা চেক করার জন্য। এবং সঞ্চারশীল হবে কিনা, সঞ্চারশীল হবে কিনা তা চেক করার উপায়, তা চেক করার কি উপায়। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে এক, মুক্তজোড় ইলেকট্রন গুলো যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করি। বুঝতে পারছি? অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ, এটা একটা অ্যারোমেটিক যৌগ। এখন তোর মুক্তজোড় আছে, এখানে যে পরমাণুটা আছে ওর কাছে দুটো একটা মুক্তজোড় ইলেকট্রন আছে, একজন মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন এই পরমাণুটার সংকরায়নটা আমরা বের করবো। বুঝতে পারছি? বুঝছস কিনা? তাহলে আমরা কি করবো, এক নাম্বার হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন গুলো যে পরমাণুতে আছে, মুক্তজোড় ইলেকট্রন গুলো যে পরমাণুতে আছে, যে পরমাণুতে আছে তার সংকরায়ন বের করি, তার সংকরায়ন বের করি। আর সংকরায়ন বের করার টেকনিক কি? একটা শর্টকাট টেকনিক শিখেছিলাম জৈব যৌগের ক্ষেত্রে। হ্যাঁ, স্টেরিক নাম্বার মনে আছে? স্টেরিক নাম্বার, স্টেরিক নাম্বার দিয়ে বের করব। কিভাবে বের করব? স্টেরিক নাম্বার কি জানি, এস এর সমান, দেখি বলতো স্টেরিক নাম্বার মানে কি? সিগমা বন্ড সংখ্যা প্লাস, হ্যাঁ গত ক্লাসে বলছি, প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা। বুঝতে পারছি? আর স্টেরিক নাম্বার যদি দেখি বলতো, স্টেরিক নাম্বার যদি 2 আসে তাহলে এটা কোন সংকরায়ন? গত ক্লাসে বলছি, বল আবার বল, শুনি নেই। sp, ভেরি গুড। স্টেরিক নাম্বার যদি 3 হয় তাহলে কি? sp2। যদি 4 হয়, তুই তো সিরিয়ালি বলে যাচ্ছিস তো। হ্যাঁ, sp3। দেখি বলতো স্টেরিক নাম্বার যদি কি হয়, 6 হয়, sp3d2। ভেরি গুড। হ্যাঁ, আর স্টেরিক নাম্বার যদি 5 হয়, sp3d। বুঝতে পারছি নাকি? তাহলে মুক্তজোড় ইলেকট্রনের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন গুলা কি সঞ্চারশীল হবে কিনা সেটা বের করার জন্য আমাদেরকে আগে ওদের যে মুক্তজোড় ইলেকট্রন গুলো যে পরমাণুতে উপস্থিত আছে ওদের সংখ্যাটা বের করব। এখন ওদের সংখ্যাটা বের করার পরও আমরা বুঝতে পারবো না যে কি মানে সঞ্চারশীল কিনা ওরা। এটার জন্য এবার 2 নাম্বার রুলসে যাইতে হবে। কয় নাম্বার রুলসে যাইতে হবে? 2 নাম্বার। সংকরায়ন যদি sp3 হয়, সংকরায়ন যদি কি হয়, sp3 হয়, sp3 হয়, তবে মুক্তজোড় ইলেকট্রন দুটো আছে না, তবে ওই পরমাণুর উপর অবস্থিত মুক্তজোড় ইলেকট্রন, ইলেকট্রন সঞ্চরণশীল ইলেকট্রন। বুঝতে পারছি? সঞ্চরণশীল। আর সংকরায়ন যদি ওই পরমাণুটার sp2 হয়, আর তাহলে মুক্তজোড় ইলেকট্রন কি হবে? সঞ্চরণশীল হবে না। বুঝতে পারছি? এই জায়গায় তুমি একটা প্যাচ লাগাবা, একটু পরে যাই, সেজন্য এখন থেকে সাবধান হয়ে যাও। sp2 sp3 এই কথাটা আমি মুক্তজোড় ইলেকট্রনের জন্য বলছি, আর কারোর জন্য বলছি আমি এটা?
মুক্তজোড় ইলেকট্রন যে পরমাণুতে অবস্থিত ওই পরমাণুর সংকরায়ন যদি sp2 হয় তাহলে এটা ওই মুক্তজোড় ইলেকট্রন গুলা কি সঞ্চারনশীল না। আর যদি মুক্তজোড় ইলেকট্রন গুলা sp3 তে থাকে তাহলে কি সঞ্চারনশীল। বুঝতে পারছি? এটা কার ক্ষেত্রে মুক্তজোড় ইলেকট্রন গুলো সঞ্চারনশীল কিনা নাকি না এটা বের করার জন্য, তাই তো? এই রোজ শুধু এটার জন্য, বাকি কারোর জন্য না, একটু পর একটু ভুলে ফেলবা। হ্যাঁ, এখন আমরা যাই অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক যৌগ বেনজিন হয়, নরমালি কি হয়, বেনজিন হয়, তাই তো? তাই না? আর নতুন যেমন বেনজিন হয়, যেমন বেনজিন কি, বেনজিন হচ্ছে এটা, শর্টকাট যদি চিত্র রাখি। আর নতুবা বেনজিনের জাতক হয়, তাই তো? বেনজিনের জাতক হয়। বেনজিনের জাতক মানে কি, স্ট্রাকচারটা অনেক বেনজিনের মতন বাট কিছু একটা চেঞ্জ হয়ে যায় জাস্ট। হ্যাঁ, এক্সাম্পল দিলে বুঝবি। যেমন ধর টলুইন, ভেরি গুড, টলুইন। তারপর হচ্ছে ফেনল, তাই না? ফেনল। তারপর হচ্ছে যে অ্যামিনো যুক্ত থাকলো, এটাও কি অ্যামিনো যুক্ত থাকতে পারে। আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে যে বেনজিনের মতন অসম্পৃক্ততা বিশিষ্ট। বেনজিনের মতন কি, বেনজিনের মতো অসম্পৃক্ততা বিশিষ্ট, অসম্পৃক্ততা বিশিষ্ট। বুঝতে পারছি? যেমন কেমন, যেমন হচ্ছে যে এই যে এটা একটা বেনজিন না, কিন্তু এখানে নাইট্রোজেন থাকবে। মনে আছে এটার নাম কি ছিল? এটার নাম কি, এটা তো এটা শুরুতে পড়েছে পিরিডিন, পিরিডিন। তারপর হচ্ছে দেখতো এটা চিনাস কিনা, এখানে অক্সিজেন থাকবে। এই যৌগের নাম জানোস? এটার নাম হচ্ছে ফিউরান। হ্যাঁ হ্যাঁ, ফিউরান। তাহলে এইগুলো হচ্ছে অ্যারোমেটিক যৌগ। হুম। আর বেনজিন, তার মানে দেখ সবগুলা স্ট্রাকচারে দেখ বেনজিন উপস্থিত আছে কোনো না কোনো ভাবে, তাই না? জাস্ট এরপর বেনজিনে বেনজিনে এডিট করছি, তাই না? তাহলে আমরা কি বলতে পারি, বেনজিনকে অ্যারোমেটিক যৌগের মূল যৌগ ধরা হয়। বেনজিনকে অ্যারোমেটিক যৌগের কি 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 বলা হয়, মূল যৌগ ধরা হয়। মূল যৌগ ধরা হয়। তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। হ্যাঁ, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখতে পাওয়া যায়। এই বিশেষ ধরনের অসম্পৃক্ততা মানে কি, এটা একটু পর বুঝাচ্ছি। অ্যারোমেটিক যৌগে বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যায়। বিশেষ ধরনের কি অসম্পৃক্ততা দেখা যাবে এটা আমি বুঝাবো। হ্যাঁ, বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখা যায়, দেখা যায়। তারপর হচ্ছে অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বন। আর অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে অ্যারিন বলে। অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে কি বলা হয়? এই যে অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে, হাইড্রোকার্বনকে কি বলা হয়? অ্যারিন বলা হয়। অ্যারিন, অ্যারিন। আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি, আপাতত নোট লাইক, দেখছস? লাইক। হুম, বুঝছি। তাহলে ওখানে লাইক অ্যারোমেটিক যৌগের
হাইড্রোকার্বনকে অ্যারিন বলা হয়, অ্যারিন। লিখে হইলে বলিস। এখন হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা বলতে কি বুঝায়? হ্যাঁ, এই বিশেষ ধরনের অসম্পৃক্ততা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এটা তারা বুঝাচ্ছে রেজোনেন্সকে বোঝায়। কাকে বোঝায়? রেজোনেন্স। রেজোনেন্স মানে বুঝোস? রেজোনেন্সকে বোঝায়। আমি সামনে ক্লাসে রেজোনেন্স নিয়ে ডিটেলস আছে। আমি হচ্ছে যে কি আপাতত এখন একটা বেসিক নলেজ দিব, কেমন? ঠিক আছে কিনা? এই কথা বলছ না কেন? রেজোনেন্স, এখন কথা হচ্ছে রেজোনেন্স কি, আমি জাস্ট হালকা করে আইডিয়া দিচ্ছি এখন। হ্যাঁ, পাই বন্ধনের শিফট ঘটা, পাই বন্ধনে কি ঘটা? শিফট ঘটা। এখন তুই বলতো বাজি শিফট মানে কি আবার? হ্যাঁ, পাই বন্ধনের শিফট ঘটা, আমি বুঝাই দিচ্ছি সবগুলা। শিফট, শিফট মানে হচ্ছে এক স্থান থেকে আরেক স্থানে যায় পাই বন্ধ। হ্যাঁ, কেমনে যে, হ্যাঁ কেমনে যে আমি বুঝাচ্ছি। শিফট ঘটা বা অবস্থানের পরিবর্তন হওয়াকে, হ্যাঁ, বা অবস্থানের পরিবর্তন হওয়া, বা অবস্থানের কি হওয়া? পরিবর্তন হওয়া। কেন অবস্থানের পরিবর্তন হয়? ওদের কি ঠেকা বলছে, কি দোষ করছে? হ্যাঁ, প্রশ্ন আসছে। একটা বেঞ্জিন আঁকি, কেমন? বেঞ্জিন আঁকলাম না? এটা কি বেঞ্জিন হয়েছে এখনো? হয়নি। ডাবল বন্ড দিতে হবে না? একটাতে থাকবে একটাতে থাকবে না, একটাতে থাকবে একটাতে থাকবে না, একটাতে থাকবে, তাই তো? এখন আমরা একটা কাজ করি, এখানে এটাকে আমরা টলের হিসেবে ধরি। কি হিসেবে ধরবো? টলই। ধর এখানে সিএস3 আছে। একটা ছোটবেলা একটা পড়া আমি তোকে পড়াই দিয়ে আসছি অলরেডি, আমি দেখি বলতো মনে আছে কিনা। অ্যালকাইল গুলা সবসময় ইলেকট্রন দান করে। অ্যালকাইল, তাহলে সিএস3 এটা কি একটা অ্যালকাইল না? তুই সত্যি করে বল এটা অ্যালকাইল কিনা, আমি কি ভুল কিছু বলতেছি কিনা? তাহলে এটা কি ইলেকট্রন দান করবে না? ইলেকট্রন দান করবে। ইলেকট্রন দান করার কারণে আমরা সব জানি, আমরা সবাই জানি বন্ডের মধ্যে দুইটা দুইটা ইলেকট্রন শেয়ার হয়, তাই না? তার মানে এইখানে এখানে ইলেকট্রন শেয়ার আছে না? এই বন্ডের মধ্যে, এই বন্ডের মধ্যে ইলেকট্রন শেয়ার আছে না? এই বন্ডের মধ্যে ইলেকট্রন শেয়ার আছে না? আছে। এখন ইলেকট্রন ইলেকট্রনকে বিকর্ষণ করে না? এখন ইলেকট্রনটা যখন এখানে নামতে যাচ্ছে তখন এই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো কি বিকর্ষণ করবে না? তখন এই বিকর্ষণের কারণে এই বন্ডটা এই পাশে নেমে যায়, বুঝতে পারছি? আর বন্ডটা যখন এই পাশে নেমে যায় তখন এই পাশের বন্ডটা আর এই পাশের বন্ডটা আবার বিকর্ষণ হবে না কাছাকাছি চলে গেলে? তখন এই বন্ডটা কোথায় চলে আসে? এখানে চলে আসে। আর এই বন্ডটা যখন এখানে চলে আসে এর পাশে যেটা আছে এটা আবার এখানে চলে আসবে না বিকর্ষণের কারণে? এটাই হচ্ছে কি শিফটিং, পাই বন্ডের শিফটিং। আমরা পাই বন্ড বলতে কি বুঝি? ডাবল বন্ডকেই তো পাই বন্ড বুঝি, তাই না? শিফটিংটা বুঝতে পারছি রেজোনেন্স কি করছে। তাহলে একটু পর কি কেমন দেখাবে এটা, আমরা যদি দেখি একটু পর কেমন দেখাবে। আফটার সাম টাইম, আফটার সাম টাইম, আফটার সাম টাইম কি করবে? রেজোনেন্স করবে না? রেজোনেন্স করবে। ফলে এখন যোগটা কেমন দেখাবে? আমি যদি কপি করে নিয়ে আসি, কপি করতে হবে না, ডাইরেক্ট লিখে গেলে দেখতে এমন দেখাবে কিনা?
আগে এটা এখানে ছিল, এখন এটা এখানে নামবে, এখানে এটা নামলে পাশেরটা একটু দূরে যাবে, এটা এখানে আসবে। মিলছে কিনা দেখতো, মিলছে। এটা কি হবে, CH3। বুঝতে পারছি কিনা একটু বলতো। আর এটাই হচ্ছে রেজোনেন্স, এই যে পাই বন্ডে শিফট হয়েছে, অবস্থান চেঞ্জ হয়েছে। বুঝতে পারছি কিনা, একদম ইজি না কঠিন? এখন কত হচ্ছে রেজোনেন্স কেন ঘটে, আবেশী প্রভাবের কারণে ঘটে। রেজোনেন্স কেন ঘটে, রেজোনেন্স কেন ঘটে? আবেশী প্রভাবের কারণে। আবেশী প্রভাব বলতে কি বোঝাচ্ছে জানো? এই যে ইলেকট্রনটা দিচ্ছে না, এই যে বিকর্ষণ শুরু হয়েছে, ইলেকট্রনটা দেওয়ার কারণে একটা আবেশ সৃষ্টি হয়েছে, আবেশের কারণে বিকর্ষণটা শুরু হয়েছে, এটাকে আবেশী প্রভাব বলতেছে। হ্যাঁ, আবেশী প্রভাব, এটাকে বইতে আবেশী প্রভাব হিসেবে লিখছে আর কি। তারপর হচ্ছে রেজোনেন্সের ফলে কি সৃষ্টি হয়, রেজোনেন্সের ফলে কি সৃষ্টি হয় দেখি বলতো, পারবি কিনা। সেমই হবে, ভেরি গুড। কিন্তু একটা জিনিস ঘটে, রেজোনেন্সের ফলে কি সৃষ্টি হয়, রেজোনেন্সের ফলে হচ্ছে যে, আনসার হচ্ছে যে রেজোনেন্সের ফলে স্টেবল অবস্থা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়, স্টেবল অবস্থা। স্টেবল অবস্থা কেন সৃষ্টি হয় দেখি নিজের ভাষায় বলতো, কেন হইতে পারে স্টেবল অবস্থা? কারণ CH3 এটা তো ইলেকট্রন দিয়ে ফেলছে, দিয়ে ফেলছে না, ইলেকট্রনটা দিয়ে ফেলার কারণে এটা শিফটিং হয়েছে, তাই তো? এই যে পাইবন গুলো শিফট হয়েছে। এখন কি আর কিছু আছে, এখন কি ইলেকট্রনটা দিয়ে আবার পাইবন শিফট করাইতে পারবে? পারবে না। তো পাইবন তো এভাবে থাকবে, এবার এবার আর চেঞ্জ হবে না। এটাকে কি বলতেছে, এটা স্টেবল অবস্থা বলা যায় না। আর রেজোনেন্স কি, সকল অ্যারোমেটিক যৌগ রেজোনেন্স দেখাবে। হুম, সকল অ্যারোমেটিক যৌগ রেজোনেন্স দেখাবে। রেজোনেন্স দেখাবে। বুঝতে পারছি কিনা আমাকে একটু বল। আচ্ছা, এটা হচ্ছে বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখন তুই আমাকে বলতে পারো হচ্ছে নর্মাল যৌগ কেন রেজোনেন্স দেখায় না, নর্মাল যৌগ। হ্যাঁ, নর্মাল যৌগ, ভেরি গুড, ওখানে তো চক্রের সৃষ্টি হচ্ছে না। দেখায় না, তার এক্সাম্পল কি, একটা এক্সাম্পল দিলে আমরা নিজেরা বুঝে যাবো। CH3 CH ডাবল বন্ড CH2 পাই বন্ড আছে, এটা এটা কিভাবে, কখনো কি পাই বন্ডটা এখানে চলে আসবে, মানে এটা পসিবল? এটা পসিবল না। পাই বন্ড তার মানে কি, স্থান পরিবর্তন করতেছে না, মানে শিফটিং হচ্ছে না। তো শিফটিং না হলে এটা তো রেজোনেন্স হয় না, হয় না। আচ্ছা, এখন কথা হচ্ছে অ্যারিন কি, আরেকটা ওয়ার্ড করছিলাম। হ্যাঁ, আমরা দেখো বিশেষ ধরনের অসম্পৃক্ততা, এই জিনিসটা বুঝতে পারছি কিনা, বিশেষ ধরনের অসম্পৃক্ততা। এখন আমাদের আরেকটা কথা বলছিলাম, আরেকটা কথা কি, অ্যারোমেটিক যৌগের হাইড্রোকার্বনকে অ্যারিন বলা হয়, তাই না? এখন হোয়াট ইজ অ্যারিন, হাইড্রোকার্বনকে কেন অ্যারিন বলা হচ্ছে? আমরা একটা অ্যারোমেটিক যৌগ লিখি, আমরা একটা এখন অ্যারোমেটিক যৌগ লিখি, কেমন? আচ্ছা, এটা আমি এখানে লিখে ফেলি। তাহলে দেখ এখন কি হবে, এটা হচ্ছে CH। হ্যাঁ, এখানে ডাবল বন্ড আছে, এখানে আবার কি CH, তারপর হচ্ছে কি, এখানে ডাবল বন্ড তো থাকবে না, থাকবে থাকবে না, এখানে CH,
এখানে আবার ডাবল বন্ড থাকবে, তাই তো? এখানে সিএইচ, এখানে আবার ডাবল বন্ড থাকবে না, এখানে আবার ডাবল বন্ড থাকবে, তাই না? এখানে ধর সি এসটা দিয়েছি ও ছিলাম, এটা আমরা দিছি। তো আমরা বলতে যাচ্ছি যে অ্যারোমেটিক যৌগের মধ্যে যে হাইড্রোকার্বন গুলো আছে না, এই যে এগুলা, এই যে এগুলা হাইড্রোকার্বন না, কার্বন আর হাইড্রোজেন, এই যে কার্বন আর হাইড্রোজেন, দেখো এগুলাকে আমরা অ্যারিন বলতে পারি। এগুলাকে আমরা কি বলতে পারি? অ্যারিন। এগুলোর নাম হচ্ছে, সংক্ষেপের নাম হচ্ছে অ্যারিন। এগুলাকে আমরা কি বলি? অ্যারিন বলি। এটাকে কি আমরা অ্যারিন বলতে পারবো? এটাকে আমরা অ্যারিন বলতে পারবো? এটাকে আমরা অ্যারিন বলতে পারবো না, কারণ কেন, এটাকে তো শুধু হাইড্রোকার্বন নাই, এখানে আবার অক্সিজেন আছে, তাই না? তাহলে এটা অ্যারিন নয়। তাহলে অ্যারিন কি জিনিস বুঝতে পারছি? অ্যারিন নয়। ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। যাবো কিনা বল? শিওর? এখন কিন্তু বুঝতে হবে, আমরা এখন প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল জিনিস আসবো। আচ্ছা, আচ্ছা, আমাদেরকে তো অনেকভাবে অ্যারোমেটিক যৌগ দিবে। আমরা কয়েক ধরনের অ্যারোমেটিক যৌগের অলরেডি প্রমাণ দেখছি বা এক্সাম্পল দেখে আসছি, তাই না? পরীক্ষার মধ্যে আমাদেরকে অনেকভাবে দিবে যে নিচের যৌগটি যে অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো। হ্যাঁ, এখন তুমি অ্যারোমেটিক যৌগের মধ্যে ওরা একটু ঘুরে দিবে না প্রশ্ন? স্বাভাবিক। অ্যারোমেটিক যৌগটা শুধু বেনজিন দিবে না, বেনজিনকে দিবে, বেনজিন তো ছোটবেলায় পড়া, তার মানে বেনজিন দিবে না, অনেক কঠিন কঠিন অ্যারোমেটিক যৌগ দিবে। অ্যারোমেটিক যৌগ কি কি হইতে পারে আমরা একটু দেখি। কি কি হইতে পারে অ্যারোমেটিক যৌগ? এক, অ্যারোমেটিক যৌগ হইতে পারে যে যৌগের মধ্যে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ নাই। হ্যাঁ, পজিটিভ চার্জ নাই। পজিটিভ চার্জ যুক্ত অ্যারোমেটিক যৌগ হয়, কিন্তু আস্তে আস্তে বুঝবি। পজিটিভ চার্জ নাই কিন্তু আবার মুক্তজোড় ইলেকট্রনও নাই, এরকম একটা কি হইতে পারে? অ্যারোমেটিক যৌগ হইতে পারে। হ্যাঁ, মুক্তজোড় ইলেকট্রন নাই। যা, একটা এক্সাম্পল কি, বেনজিন। বেনজিনে কোনো পজিটিভ চার্জ আছে? নাই। আর কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে? নাই। আবার এমন হইতে পারে পজিটিভ চার্জ আছে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন নাই। হুম, আছে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন কি নাই। আবার এমন হইতে পারে পজিটিভ চার্জ নাই কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে, হইতে পারে না? মুক্তজোড় ইলেকট্রন কি আছে। আবার এমন হইতে পারে পজিটিভ চার্জও আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, তাই তো? আছে, মুক্তজোড় ইলেকট্রনও কি আছে। এরকম টাইপের যৌগ হইতে পারে অ্যারোমেটিক যৌগগুলা। হ্যাঁ, এখন আমরা একটা কাজ করব, কিছু রুলস লিখবো। কি লিখবো? রুলস। কেস ওয়ান, তোর নিজের বুঝতে হবে এটা কেস ওয়ান এর মধ্যে পড়তেছে নাকি কেস টু তে পড়তেছে নাকি কেস থ্রি তে পড়তেছে নাকি কেস ফোর এ পড়তেছে। হ্যাঁ, কেস ওয়ান এ আগে কোন কেসে পড়তেছে এটা বুঝতে পারলে তারপর আগাইতে পারবি, যে আর পারবি না। কেস ওয়ানে আমরা ধরে নিলাম ইয়াটা পজিটিভ চার্জ নাই, মুক্ত ইলেকট্রনও নেই। হ্যাঁ, কেস ওয়ান হচ্ছে যে পজিটিভ চার্জ নাই, মুক্ত ইলেকট্রনও নেই। হ্যাঁ, এটা হচ্ছে কেস ওয়ান। এখন এরকম একটা যৌগ যদি দেয়, আমাদেরকে যদি বলে এটা অ্যারোমেটিক কি অ্যারোমেটিক না, এটা কেমনে ব্যাখ্যা করবো? আমাদেরকে ধাপে ধাপে যেতে হবে। কি কি করতে হবে? এক নম্বর হচ্ছে সবার আগে হাইব্রিডাইজেশন, সবার হাইব্রিডাইজেশন sp2 হইতে হবে। সবার হাইব্রিডাইজেশন কি হতে হবে? এই যে একটু আগে sp2 নিয়ে একটা কথা পড়ছিলাম, মনে আছে? একটু আগে তো বলছি, এখানে গুলে ফেলে, ঠিক আছে?
রুলসটা হচ্ছে যে ওখানে আমি বলতেছি যে মানে মুক্তজোড় ইলেকট্রন গুলা সঞ্চরণশীল কিনা এটা চেক করার জন্য যদি দেখি মুক্তজোড় ইলেকট্রন গুলো যে পরমাণুতে আছে ওই পরমাণু সংকরায়ন sp2, তাহলে মুক্তজোড় ইলেকট্রন গুলো সঞ্চরণশীল না। বুঝতে পারছি? ওইটা হচ্ছে যে মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল কিনা এটা চেক করার জন্য। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যদি মানে অ্যারোমেটিক হইতে হয় তাহলে বাকি যে পরমাণুগুলো আছে ওদেরকে অবশ্যই কি হইতে হবে, sp2 হইতে হবে। বুঝতে পারছি? মুক্তজোড় ইলেকট্রন গুলো সঞ্চরণশীল কিনা এটার হিসাব আলাদা করবো, ওইটার হিসাব আলাদা, এটার হিসাব আলাদা। তার মানে আপাতত এটা বুঝলাম যে অ্যারোমেটিক হইতে গেলে বাকি সবগুলো সংকরায়ন কি হইতে হয়, sp2 হইতে হয়। আমরা এক্সাম্পল পড়লে আমরা মানে একটা অনেকগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে। তারপর আমাদেরকে কি করতে হবে, হ্যাকেল রুল মানতে হবে, তাই না? হ্যাকেল রুল কি কি করতে হবে, মানতে হবে, মানতে হবে। আর তারপর যদি মেনে যাই তাহলে এরা কি অ্যারোমেটিক। বুঝতে পারছি? মেনে গেলে কি হবে, অ্যারোমেটিক। তাহলে কেস ওয়ানটা সহজ না? কেস ওয়ানে আমাদের কোনো ইয়া নেই। যদি কেস ওয়ান মানে কি পজিটিভ চার্জও নাই, পজিটিভ চার্জও নেই, দুই ইলেকট্রন নাই, তাহলে আমাদের এত কিছু না, দুইটা নিয়ম মানলে হবে। সবার আগে আমি সংকরণ বের করবো, বাকি হলোগুলো আমি বলি কার্বন কার্বন এগুলো বেঞ্জিন না, বেঞ্জিনের উদাহরণ দিতে হচ্ছে। হ্যাঁ, বেঞ্জিনে দেখবো যে প্রতিটা কার্বনের সংকরণ sp2, প্রতিটা কার্বন সংকরণ কি sp2, এটার sp2। যদি sp2 হয় তার মানে কি আর অ্যারোমেটিক। বুঝতে পারছি? শুধু এটা মানলা। আচ্ছা, আচ্ছা, তাহলে এই কার্বনগুলো কি হবে, sp2 হবে, তাই তো? তবে এরা অ্যারোমেটিক। তবে এটা তো এক নাম্বার রুলস না ফলো করছে, দুই নাম্বারটা ফলো করতে হবে না, হ্যাকেল রুল মানতে হবে। হ্যাঁ, হ্যাকেল রুল কিভাবে মানবে এটা আমি পরে দেখাবো, আগে কেসগুলো লিখে ফেলি। হুম, তার মানে এখানে কোনো টেস্ট নাই, ডাইরেক্ট হয়ে যাবে। কেস নাম্বার হচ্ছে কি এখন 2, এখন কত, কেস 2। কেস 2 তে হচ্ছে কি, কেস 2 তে হচ্ছে যে পজিটিভ চার্জ আছে, মুক্তজোড় ইলেকট্রন নেই। হ্যাঁ, পজিটিভ চার্জ আছে কিন্তু কি নেই, মুক্তজোড় ইলেকট্রন নেই, মুক্তজোড় ইলেকট্রন নাই। এখানে কিছুই নেই, মানে কেস 2 তাও একদম ইজি। কেস 2 তে কি জানো, এই যে এটা কেস 1, এটা ফলো করলে হবে। হ্যাঁ, বুঝতে পারছি কিনা বলতো একটু? হ্যাঁ, সেম, এই যে সেম সেম রুলস আমি কপি করে বসাই দিচ্ছি, দেখছো? এটা গেল কেস 2। কেস 2 আমি এক্সাম্পল সব বুঝাবো তো, সবকিছু অনেকবার প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করতে করতে পাগল পাগল হয়ে যাবে আজকে। আর একবারই পড়াই বলবে এই জিনিস জীবনে ভুলবি না। হ্যাঁ, কেস 3, কেস 3 হচ্ছে কি, কেস 3 হচ্ছে পজিটিভ চার্জ নেই কিন্তু মুক্তজোড় ইলেকট্রন আছে। হুম, পজিটিভ চার্জ নাই কিন্তু কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে। এই ক্ষেত্রে কি করতে হবে, এই ক্ষেত্রে রুলস হচ্ছে যে আমি যদি বলি মুক্তজোড় ইলেকট্রন যে পরমাণুতে আছে, হুম, মুক্তজোড় ইলেকট্রন যে পরমাণুতে আছে, যে পরমাণুতে আছে, হ্যাঁ, সে বাদে বাকি সবার sp2 সংকরায়ন হতে হবে, সে বাদে বাকি সবার কি হতে হবে, sp2 সংকরায়ন হতে হবে, সংকরায়ন হতে হবে। বুঝতে পারছি? এরপর আরেকটা রুলস আছে, এই রুলসটা আমি কিভাবে সাজা লিখবো বুঝতে পারতেছি না। রুলসটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন যেহেতু আছে, হ্যাঁ, মুক্তজোড় ইলেকট্রন গুলো কিন্তু রেজোনেন্স হইতে পারে, মনে আছে? রেজোনেন্স হইতে পারে, না হইতে পারে, মানে সঞ্চয়নশীল হইতে পারে, না হইতে পারে। তার মানে মুক্তজোড় যেহেতু আছে, এটা এটা আমাদের চেক করে দেখতে হবে না, মানে সঞ্চয়নশীল ইলেকট্রন কিনা। মুক্তজোড় ইলেকট্রন
সঞ্চরণশীল কিনা সেটা চেক করে দেখা। হ্যাঁ, সঞ্চরণশীল কিনা সেটা চেক করে দেখা। হ্যাঁ, আর বাকি পাই বন্ডে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো তো সঞ্চরণশীল হবেই, তাই না? পাই বন্ডে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো বুঝতে এখন একটু কষ্ট হলে আমরা যখন এক্সাম্পল সহ দেখবো তখন বুঝে যাবি, ঠিক আছে? আর বাকি পাই বন্ডে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো তো সঞ্চরণশীল হবেই। হ্যাঁ, থাকে সেগুলো তো সঞ্চরণশীল হবেই, সেগুলো তো সঞ্চরণশীল হবেই, সঞ্চরণশীল কি হবে। হ্যাঁ, ওই হিসাব করে একের নিয়ম মেনে কিনা দেখতে হবে, ওই হিসাব করে একের নিয়ম মানে কিনা দেখতে হবে। একের নিয়ম মানবে তবে কি হবে, অ্যারোমেটিক হবে, বুঝতে পারছি? তবে কি হবে, অ্যারোমেটিক হবে। ক্লিয়ার? এবার হচ্ছে কেস 4। এগুলো আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে আমি যখন প্র্যাকটিক্যাল করবো, আপাতত দেখতে থাক। কেস 4, কেস 4 এ কি হবে? কেস 4 হচ্ছে পজিটিভ চার্জ আছে, মুক্ত ইলেকট্রন আছে। হ্যাঁ, পজিটিভ চার্জ আছে আবার মুক্ত ইলেকট্রনও আছে। এটা কি? এটা হচ্ছে কেস 4। কেস 4 এখানে কি করতে হবে? এখানে হচ্ছে মুক্ত ইলেকট্রন যে পরমাণুতে আছে সে বাদে বাকি সবার sp2 সংখ্যাটা নিতে হবে। এই আবার রুল সেম, সেম না? তাহলে আমি এটা কপি করে নিয়ে আসি। মুক্ত ইলেকট্রন যে পরমাণুতে আছে সে বাদে বাকি সবার কি দিতে হবে, sp2 সংখ্যাটা নিতে হবে। ক্লিয়ার? 2 নাম্বার কি? হ্যাকেল নিয়ম মেনে চলতে হবে, কিন্তু এখানেও সেম হ্যাকেল নিয়ম কিভাবে মানবে সেটা আমাদের হিসাব করতে হবে। ওই যে এটাই, ও সেমই সেমই। হ্যাঁ, রুল সেম সবই। আহা, কপি পেস্ট। বুঝতে পারছি? এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাই নাকি? এখন হবে খেলা শুরু। মোটামুটি তোমার সবকিছু বুঝিয়ে দিয়েছি আমি, এখন হচ্ছে খেলা। দেখ হয়েছে, প্রথমে আমরা সহজ দিয়ে শুরু করি, কেমন? সহজ দিয়ে শুরু করি। দেখি বলতো এটা কি? এটা কি? বেনজিন। বেনজিনে এখানে কার্বন অবস্থিত, এখানে কার্বন অবস্থিত, এখানে কার্বন অবস্থিত, তাই না? এখন আমাকে বল প্রতিটা কার্বনের সংকরের কি হবে? হ্যাঁ, বেনজিন তো এখনো হয় নাই, বেনজিন এখন আমি দিই নাই। এই যে ডবল বন্ড দিতে হবে না? এখন বেনজিন দিছে। এখন আমাকে দেখি বলতো একটা কার্বন যে বেনজিনে দেখ সবগুলো কার্বন স্ট্রাকচার কিন্তু সেম, তাহলে একটা কার্বনের সংখ্যা আমি বের করতে পারলে বাকিগুলো সেম থাকবে, তাই তো? বেনজিনে তাহলে আমরা লিখি বেনজিনে কার্বনগুলোর সংকরায়ন, সংকরায়ন, সংকরায়ন। এই সংকরায়ন কি দিয়ে বের করতে হবে? অ্যাসিড দিয়ে। সিগমা বন্ড সংখ্যা প্লাস মুক্তজ ইলেকট্রন সংখ্যা, তাই তো? মুক্তজ ইলেকট্রন। এখন আমাকে বল মুক্তজ ইলেকট্রন আছে বেনজিনে কোনো? তাহলে এটা জিরো। সিগমা বন্ড সংখ্যা কত দেখি বলতো? একটা কার্বন হিসাব কর, একটা কার্বন, জাস্ট এটা ধর, এই কার্বনটা হিসাব কর, দেখি বলতো
এখানে ডাবল বন্ড আছে, তার মানে এখান থেকে একটা হচ্ছে কি সিগমা বন্ড, এখানে আরেকটা সিগমা বন্ড, তাহলে দুইটা হয়েছে না। আরেকটা কার সাথে, আরেকটা হাইড্রোজেনের সাথে না, প্রতিটার সাথে হাইড্রোজেন যুক্ত না, বুঝতে পারছি। তাহলে কয়টা হইলো, তিনটা। হ্যাঁ, তাহলে ইয়া হয়ে গেল তিনটা, ওই তিনটা, তাহলে 3 + 0, তাই তো, সমান কত হয় 3 না। তাহলে এটা এটা কোন সংকরণ বলতো, তাহলে এটা হলো sp2, দেখি তো মিলছে কিনা। এটা কেস ওয়ান এর মধ্যে পড়ছে, তাই তো, কেস ওয়ান পজিটিভও নেই, মুক্ত জোড় ইলেকট্রনও নেই, তাই তো। তাহলে সবার সংকরায়ন sp2 হবে, মিলছে। হ্যাঁ, তুই মিনিমাম দুইটা তিনটা করে দেখিস কার্বনের, হ্যাঁ দেখিস সবার সেম নিয়ে আসতেছে। এবার হচ্ছে হ্যাকেল রুল মানতে হবে, তাই তো। হ্যাকেল রুলটা কি ছিল, সবগুলো অ্যারোমেটিক যৌগের মধ্যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে, তাই না। তাহলে এটা যদি রুলস এক হয়, রুলস দুইতে যাই আমরা এখন, এটাকে আমরা এক পাশে নিয়ে যেতে পারলে ভালো হয়। এখানে থাক, হ্যাঁ। তারপর আমরা আরেকটা রুলস যাই। সেকেন্ড কি বলতেছে, হ্যাকেল রুল মানতে হবে। হ্যাকেল রুল কি, হ্যাকেল রুল হচ্ছে 4n+2 সংখ্যক, 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে, সঞ্চরণশীল ইলেকট্রন থাকবে। এখানে যেহেতু কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, হ্যাঁ, কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই কিংবা কোনো পজিটিভ চার্জও নাই, তার মানে আমাদের রুলস একদম সিম্পল, এখানে কোনো মাথা ব্যথা নাই যে মুক্তজোড় ইলেকট্রনটা সঞ্চরণশীল ইলেকট্রন কিনে সেটা আবার চেক করে দেখতে হবে, কারণ এখানে মুক্তজোড় ইলেকট্রন নাই, কি চেক করবি। হ্যাঁ, তার মানে একটা বেঞ্জিনের মধ্যে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা আছে দেখি বলতো। সঞ্চরণশীল ইলেকট্রন থাকে কোথায়, আমি কি বলছি পাই বন্ডে থাকে বলছি না। আর একটা পাই বন্ডে সর্বোচ্চ দুইটাই থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, পারবে। তার মানে এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, মোট কয়টা হয়েছে, 6টা। তাহলে সঞ্চয়শীল ইলেকট্রন কয়টা, 6টা। তা আমরা লিখতে পারি, আমি আমি প্রথমটা করে দিচ্ছি, তো প্রথমটা একটু ডিটেলসে লিখে দিচ্ছি, বাকিগুলো কিন্তু ডিটেলসে লিখবো না, ধুমধাম করবো। হ্যাঁ, দেখবে বেঞ্জিনে 3টি পাই বন্ড রয়েছে, কলম গেছে করছে। হ্যাঁ, হ্যাঁ, সিগমা বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে তো সঞ্চয়নশীল হবে না। আমি কি কথা বলছি, আমি তো বলছি পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে ওগুলোই সঞ্চয়নশীল হয়, তো হিসাব করতে হবে সঞ্চয়নশীল ইলেকট্রন কয়টা আছে সেটা, সিগমা বন্ডে কি আছে এটা আমাদের দরকার, বুঝছ নাই। আরে সিগমার কথা আনবি না, সিগমার কথা আনবি না, যেখানে ডাবল বন্ড আছে, যেখানে ডাবল বন্ড আছে তার মানে ওখানে একটা সিগমা, তাই না, একটা সিগমা একটা পাই, তাই তো। এখন পাই তো দুইটা ইলেকট্রন শেয়ার হয়েছে না, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, সেটা সিগমা হোক আর পাই হোক। আমি বলতে চাচ্ছি এই পাইয়ের মধ্যে যে দুইটা ইলেকট্রন আছে এই দুইটা অবশ্যই সঞ্চয়নশীল হবে। তো 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 সিগমাতে কি আছে না আছে এটা তো আমাদের জানার দরকার নেই, আছে, বুঝছ নাই। বেঞ্জিনে 3টি পাই বন্ধন রয়েছে, একটি পাই বন্ধন দুইটা ইলেকট্রন থাকে, হুম, তাহলে 6টি কি আছে সঞ্চয়নশীল ইলেকট্রন আছে, তাই তো, শীত ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা হ্যাকেল রুল মানছে কিনা। হ্যাঁ, এটা কি এবার এটা কিভাবে চেক করবো, এটা চেক করার নিয়ম হচ্ছে যে, তার মানে 4n+2 = 6, তাই তো। তাহলে 4n সমান হচ্ছে যে 6 - 2, 4 মানে কত 4। হ্যাঁ, তারপর n সমান কত, n সমান হচ্ছে যে 4/4, তার মানে 1 না। n সমান যদি 0 1 2 3 ডট 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 পূর্ণ সংখ্যা হয়, এরকম পূর্ণ সংখ্যা হয়, তাহলে হ্যাকেল রুল মানছে, বুঝতে পারছি। তাহলে দুইটা রুলসই মানছে না,
তাহলে কি এটা অ্যারোমেটিক না? তাহলে সুতরাং বেঞ্জিন অ্যারোমেটিক যৌগ। বুঝতে পারছি? এই গেল একটা। আস্তে আস্তে কঠিনের দিকে যাব। আজকে অনেক পড়া বলছি না, মাত্র 1 ঘন্টা 15 মিনিট হয়েছে, 2 ঘন্টা লাগবে। এবার এবার আরেকটা করি, করবো কিনা তুই বল। তো এটা কার্বন, এখানে সিএইচ আছে, এখানে সিএইচ আছে, ওকে। এ এ এ এ এটা একটা চাকরির যৌগ, তাই না? এখন আমি কি বলছি, চাকরির যৌগ হলেই যে এটা sp2 হবে, এটা তো কোনো, সরি কি বলে, অ্যারোমেটিক হবে, এটা কোনো কথা আছে? কথা নেই। হ্যালো, হ্যাঁ শুনতেছস? আচ্ছা, এটা কি কেস ওয়ানে বলতেছে নাকি অন্য কেসগুলোতে বলতেছে দেখি বলতো? এটাও কেস ওয়ানে বলতেছে, তাই না? কারণ কোনো মুক্ত ইলেকট্রন নেই, প্লাস আর পজিটিভ চার্জও নেই, তার মানে এটা কি কেস ওয়ানে পড়তেছে? তাহলে কেস ওয়ানে পড়লে আমাদের কি দুইটা জিনিস চেক করতে হয়। প্রথম হচ্ছে যে সবগুলো মৌল কি হইতে হবে, সবগুলো পরমাণু sp2 হইতে হবে, তাই না? সংকরায়ন sp2 হইতে হবে। তাহলে আমরা একটু সংকরায়নটা চেক করি। আমি এখন ডাইরেক্ট লিখে দিচ্ছি, কারণ কথা কি লিখতে হবে এটা আমি প্রথমটা বলে দিছি। দেখি বলতো, এই কার্বনের সংকরায়ন কত? ডাইরেক্ট কর, তুই বল। দুইটা হাইড্রোজেনকে দুইটা সিগমা বন্ধ দিতে হচ্ছে, তাই না? আর এদিকে একটা সিগমা বন্ড, এদিকে একটা সিগমা বন্ড, তাহলে কি 4টা সিগমা বন্ড হয়েছে না? 4টা সিগমা বন্ড হয়েছে, আর কোনো মুক্ত ইলেকট্রন নেই। হ্যাঁ, তার মানে 4, তার মানে কি sp3 না? sp3। বাকি দুইটা দেখতো, এটা দেখতো, sp 3টা সিগমা বন্ড দেখছি, এগুলো সাথে সাথে চলে আসতে হবে। তাহলে 3, তাহলে কত হয়? দেখি বলতো, sp2। হ্যাঁ, এটারও sp2, কারণ এটা স্ট্রাকচার সব সেম, এটা কি হবে? sp2 হবে না? একটু আইকিউ খাটাইতে হবে, বড়দের মতো সবগুলা করতে চাইছি না, সময় নেই এত। এটা স্ট্রাকচার সেম, তার মানে sp2 হবে। হ্যাঁ, এখন তুই আমাকে বল, রুলস অনুযায়ী কি বলছে? সব sp2 হইতে হবে। এখানে কি সব sp2 হয়েছে? সব sp2 হয় নাই, হয়েছে? নিয়ম অনুসারে সব sp2 হওয়ার কথা ছিল, নিয়ম অনুসারে সব sp2 হইতো, সব sp2 হতে হতো। sp2 হলে না, এরপর হ্যাকেল নিয়ম মানতেছে কি মানতেছে না ওই নিয়মে যাবো, তাই না? তো এখন আমাদেরকে হ্যাকেল নিয়মে যাওয়ার দরকার আছে, কিন্তু এখানে একটাই sp3, তাহলে এটা কি অ্যারোমেটিক? এটা অ্যারোমেটিক না, তার মানে চাকরি হইলে অ্যারোমেটিক হয় না, সুতরাং অ্যারোমেটিক নয়। অ্যারোমেটিক কি নয়, ক্লিয়ার? যাওয়া আছে। তাহলে এখন আমরা 3 নম্বরে যাই। আচ্ছা একটু দাঁড়া, একটু এবার একটু ব্যতিক্রম নিয়মে যাই, কেমন? সিএইচ, ব্যতিক্রম না মানে অন্য কেসে যাবো আর কি, 4টা কেস দিছি না? সিএইচ ডবল বন্ড সবই ঠিক আছে, এখানে একটা প্লাস প্লাস লাগাই দিছি, বুঝতে পারছি? দেখি বলতো, আচ্ছা প্লাস থাকা মানে কি জানো, কার্বনের কিন্তু প্লাস সহ 4 হাত, প্লাস সহ 4 হাত, দেখ হাইড্রোজেনের সাথে একটা, এখানে দুইটা তিনটা, আর প্লাস সহ 4 হাত, বুঝতে পারছি? দেখি বলতো, এটা কোন সংখ্যাটা নিছে? হুম, sp2, ভেরি গুড। কারণ কেন, হাইড্রোজেনের সাথে একটা সিগমা বন্ড, এদিকে দুইটা, তাহলে মোট 3টা, আর 3টা হলে মানে কি sp2, তাই তো?
এটার কত, এটার sp2, এটা একটু আগে দেখে আসছি, এই স্ট্রাকচারে sp2 হয়, এটার sp2, তাহলে সবগুলো sp2 হয়েছে, হয়েছে না? তার মানে প্রথম নাম্বার রুলসটা ফলো করছে, sp2 সবার আছে, রাইট। এখন সেকেন্ড নাম্বার কি, হ্যাকেল নিয়ম মেনে চলে কিনা, তাই না? এখানে সঞ্চয়নশীল ইলেকট্রন কয়টা দেখি বলতো, একটা না দুইটা, দুইটা, কারণ কেন, এক জোড়া, এক জোড়া না, তার মানে দুইটা না। সঞ্চয়নশীল ইলেকট্রন মানে কি, এখান থেকে এই যে এটার আর এটার মধ্যে যে কোনো একটা তো পাই বন্ড হবে, তাই না? ধরলাম উপর একটা পাই বন্ড, তো উপর একটা পাই বন্ড হলে এখানে একটা বন্ডে তো দুইটা ইলেকট্রন শেয়ার হয়, এই দুইটাই তো সঞ্চয়নশীল হবে, তাই না? পাই বন্ডের মধ্যে যে ইলেকট্রন গুলো থাকে, হ্যাঁ। তাহলে দেখো সঞ্চয়নশীল ইলেকট্রন 4n প্লাস 4n প্লাস 2 সমান কি, 4n প্লাস 2 সমান হচ্ছে যে 2, n এর মানে কি আসতে হবে, এখানে n এর মান 0 আসতেছে না, তার মানে কি এটা পূর্ণ সংখ্যা না, তার মানে এটা কি ইয়ারা হ্যাকেল নিয়ম মেনে চলছে না, তার মানে এক নাম্বার তো মেনে চলছে, হ্যাকেল নিয়ম মেনে চলছে, তাহলে কি অ্যারোমেটিক, হ্যাকেল নিয়ম মেনে চলছে। মজা নেই এগুলা, কঠিন কিছু না, কঠিন তো আমি বলি যে এমনি, কারণ আমি তো জানি আমার নোট খাতায় সব সহজভাবে লেখা আছে, নাহলে আমি করতাম না। আমার একটা টপিক যতক্ষণ না সহজভাবে লেখা হচ্ছে ততক্ষণ আমি নোট করতাম এগুলা, দুনিয়ার সব টপিক পেট টেট করে কেমনে হোক। এখন আরেকটা কেস, মুক্ত ইলেকট্রন ঢুকাই দিলাম, ঠিক আছে, এখানে একটা ডাবল বন্ড, এখানে একটা ডাবল বন্ড, এইটার অ্যারোমেটিক কিনা চেক করতে হবে, তার মানে এটা কোন কেসের মধ্যে পড়তেছে, মুক্ত কেস 3 মনে হয়, কেস 4 হচ্ছে না, কেস 3, কেস 3, হ্যাঁ কেস 3 কি হচ্ছে, তার মানে মুক্ত ইলেকট্রন যে পরমাণুতে আছে, মুক্ত ইলেকট্রনটা যে পরমাণুতে আছে সে বাদে বাকি সবার sp2 সংখ্যা নিতে হবে, হ্যাঁ। তার মানে প্রথম রুলস কি বলতেছে, ও sp2 হইতে পারবে না, তার মানে নাইট্রোজেন sp2 হইতে পারবে না, পারবে, ও বাদে বাকি সবার sp2 হইতে হবে। দেখি তো ও ও ওর মধ্যে কোন ধরনের সংখ্যা করতেছে, নাইট্রোজেন তো সিগমা বন্ড আছে তিনটা, তিনটা সিগমা বন্ড না দেখাই যাচ্ছে, আর মুক্ত জোড় আছে একটা, তাই তো, তাহলে 4, 4 মানে কি sp3 না, যা কইছে sp2 হইলে কিন্তু হইতো না। এখন দেখতে হবে বাকি সবার sp2 নাকি, তো এখানে নিশ্চয়ই একটা কার্বন আছে, যে কোনো একটা চেক করলে হচ্ছে, তাই না? এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, এই কার্বনের সাথে একটা হাইড্রোজেন আছে, কারণ হাইড্রোজেনটা যদি না লেখোস পরে ওই সিগমা বন্ড বের করতে গেলে ভুল করে ফেলবি, তাই না? কারণ একটা সিগমা বন্ড তো হাইড্রোজেনের সাথেও, এখানে কোন ধরনের সংখ্যায়ন করছে দেখি বলতো, হাইড্রোজেনের সাথে একটা, দুই পাশে দুইটা, 3, 3 প্লাস 0 মানে 3, তার মানে কি sp2, তাই না? তার মানে বাকি বাদে, ও বাদে বাকি সবাই sp2 হইতে হইতো, তো বাকি সবার তো sp2 হচ্ছে, হুম। একটু আইকিউ খাটাইতে হবে, তুই কি সবগুলো চেক করার দরকার আছে, দেখ তো এটা স্ট্রাকচার আর এটা স্ট্রাকচার সেম না, তাহলে এটার sp2 হইলে এটার কেন sp2 হবে না, তাহলে বাকি সবার sp2 হয়ে গেছে, তার মানে প্রথম নাম্বার রুলস ফলো করছে, তাই তো। এখন দ্বিতীয় নাম্বার রুলস কি বলছিলাম, কেস 3 তে মুক্ত জোড় ইলেকট্রন যেহেতু আছে, মুক্ত জোড় ইলেকট্রনটা সঞ্চয়নশীল কিনা সেটা চেক করে দেখা, আর বাকি পাই বন্ডের যে ইলেকট্রন গুলো থাকে এগুলো তো সঞ্চয়নশীল ইলেকট্রনই হয়, তাই না? ওই হিসাব করে হ্যাকেল নিয়ম মানে কিনা, হ্যাঁ। তাহলে দেখো, তাহলে এখানে মোট সঞ্চয়নশীল ইলেকট্রন আছে কয়টা, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা। এখন এই মুক্ত জোড় ইলেকট্রনটা তো সঞ্চয়নশীল হইতে পারে, নাও হইতে পারে, এটা চেক করতে হবে না, চেক করতে হবে, চেক করার জন্য কি করতে হবে মনে আছে, আমি পড়াইছিলাম, যে পরমাণুটার উপর মুক্তজোড় ইলেকট্রন অবস্থিত সেই পরমাণুর সংকরণ যদি sp3 হয় তাহলে এই মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল, যদি sp2 হইতো তাহলে এটা সঞ্চরণশীল হইতো না, মনে আছে রুলসটা?
sp3 সংকরায়ন যেহেতু তাই এর উপর মুক্তজোর ইলেকট্রনগুলো কি হবে, তাই এর উপর মুক্তজোর ইলেকট্রন সঞ্চরণশীল হবে। বুঝতে পারছি? সঞ্চরণশীল হবে। এটা সুন্দর করে লিখি, সহজ না? যদি sp2 হইতো তাহলে কিন্তু সঞ্চরণশীল হইতো না। বুঝতে পারছি? হ্যাঁ, এই যে আমি বলছি না sp2 মধ্যে ভুলে ফেলবি, sp2 নরমালি পজিটিভ দিক বলতে কি বাকি সবার sp2 হলে এটা অ্যারোমেটিক, কিন্তু মুক্তজোড় সঞ্চরণশীল কিনা এটা চেক করার জন্য এটা আলাদা হিসাব, তখন sp2 হলে কিন্তু সঞ্চরণশীল হয় না। হ্যাঁ, ওটা আলাদা হিসাব, মুক্তজোড় ইলেকট্রন সঞ্চরণশীল কিনা সঞ্চরণশীল না এটা তো চেক করবো, আলাদা হিসাব করবে। হ্যাঁ, তাহলে এখন মোট সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা হয়েছে এই যোগটার মধ্যে? এখানে দুইটা, এখানে দুইটা, চারটা, এখানে দুইটা, পাঁচটা, ছয়টা হয়েছে না? ছয়টা। তাহলে এখন দেখি আমরা মানতেছি কিনা। এখন আমরা আস্তে আস্তে যাই। প্রথম কথা হচ্ছে যে এগুলো তো আগেরটার না, একটু অন্য পাশে লিখি, এখানে একটু দাগও দিয়ে দিই, তো সুন্দর করে দিই অন্য কালার দিয়ে। আচ্ছা, এখন নিচেরটা হিসাব করি। হ্যাঁ, বাকি সবার কি বলে, যেহেতু এটা কেসিতে কি ছিল, মুক্তজোড় ইলেকট্রন যার আছে সে বাদে বাকি সব sp2। হ্যাঁ, সে বাদে বাকি সবার সংকরায়ন কি sp2। তার মানে এই রুলসটা ফলো করছে, তাই তো? তাহলে এটা চেক, তার চিহ্ন হয়েছে। সেকেন্ড রুলস কি, হ্যাকেল মেনে চলবে। তাহলে 4n+2 সমান, এখানে কয়টা সঞ্চরণশীল ইলেকট্রন পাইছে? 6টা না? কারণ মুক্তজোড়ও সঞ্চরণশীলের মধ্যে পড়তেছে, তার মানে দুইটা, চারটা, আর মুক্তজোড় সহ 5টা, 6টা হয়েছে না? তাহলে এখানে n এর মান কত আসবে? এখানে যেহেতু জায়গা নেই, ডাইরেক্ট n এর মানটা বের করে ফেলি। 1। হ্যাঁ, 1 মানে কি পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা, তার মানে কি হ্যাকেল নিয়ম মানছে? হ্যাকেল নিয়ম মানছে, তাহলে কি অ্যারোমেটিক? তাহলে অ্যারোমেটিক, শেষ। বুঝতে পারছি কে কে জানে? শিওর? এখন আস্তে আস্তে একটু বড় যোগের দিয়ে আরো কয়েকটা প্র্যাকটিস করতে হবে, তাহলে পারবি না। এটা কত নাম্বার? কয়টা প্র্যাকটিস করাইছি? এখন 5 নাম্বার হবে। এই যোগটাকে চিনস? ন্যাপথালিন, ভেরি গুড। ন্যাপথালিন রাখলাম। এবার এই ন্যাপথালিন কি অ্যারোমেটিক না, এটা আমাদের চেক করতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমে এখানে কোনো পজিটিভ চার্জ আছে? কোনো মুক্তজোড় ইলেকট্রন আছে? নাই। তাহলে কেস কোনটা? 1। তার মানে 1 এ কি বলছে, সবার sp2 হইতে হবে, তাই না? সবার sp2 হইতে হবে। দেখি সবার sp2 হয় কিনা। লাল যেগুলো বিন্দু দিচ্ছে এগুলো কি কার্বন, তাই তো? কার্বন, তাই না? আচ্ছা, যে কোনো একটা করি, যে কোনো একটা করলে আমি যদি বলি, দেখি বলতো এটা এটা সংকরায়ন কত? sp2। দেখি বলতো এটা সংকরায়ন কত? sp2 হইছে?
sp2 প্রতিটা কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন যুক্ত আছে, এটা তো জানোস, হাইড্রোজেন যুক্ত আছে না, এটা তো জানোস। তাহলে হাইড্রোজেনকে যে সিগমা বন্ডে ধরছে এটা কিন্তু কাউন্ট করতে হবে। আচ্ছা তাহলে sp2 সবার sp2 হচ্ছে, তাই তো? তার মানে প্রথম রোজ কি সবার sp2 হবে, সবার sp2। তাহলে এটা চেক। সেকেন্ড কি বলছে, হ্যাকেল নিয়ম মেনে হবে। এখানে কয়টা সঞ্চয়শীল ইলেকট্রন আছে বলতো? পাইবন যতটা থাকবে তার ডাবল হবে আর কি, 10টা। তার মানে 4n+2 সমান কত, 10 না? তার মানে n সমান কত, 8, 2, n সমান 2, তাই না? এটা কি পূর্ণ সংখ্যা না? তার মানে কি হ্যাকেল নিয়ম মানছে? পূর্ণ সংখ্যা বা হ্যাকেল নিয়ম মানছে, তাহলে কি এটা অ্যারোমেটিক? তাহলে এটা অ্যারোমেটিক, শেষ। ক্লিয়ার? এগুলো সব ইজি, সব ইজি, না পারলে মাইর। তারপর হচ্ছে এখন কত, 6 নম্বরে যাব। সালফার, এখানে মুক্তজোড়ী ইলেকট্রন আছে, হ্যাঁ। তাহলে এটা কোন কেসের মধ্যে করতেছে? এটা 3 মুক্তজোড়ী ইলেকট্রন আছে না? 3 নাম্বার রুলসের মধ্যে পড়লে আমাদের কি করতে হবে, মুক্তজোড় ইলেকট্রন যার আছে সেই বাদে, ঠিক না? মুক্তজোড় ইলেকট্রন, হ্যাঁ, ইলেকট্রন যার আছে সেই বাদে সবার sp2, যার আছে সেই বাদে সবাই sp2, সেই বাদে সবাই কি, সবাই sp2। এটা হয়েছে কিনা, এটা ফিল আপ করছে কিনা এই সত্য দেখি, দেখতো। দেখি বলতো, এই কার্বনটার সংখ্যা কি? sp2 হয়েছে, sp2 একটা হাইড্রোজেনের সাথে যুক্ত আছে, আর এদিকে একটা এদিকে একটা, তাহলে sp2 হয়েছে না? হ্যাঁ, এদিকেও দেখ, এটাও sp2 হবে, স্বাভাবিক। তার মানে সবার sp2 হচ্ছে, তাই তো? রাইট, তার চিহ্ন দিয়ে দিছি কিন্তু আমি। হুম, এবার কি হ্যাকেল নিয়ম মেনে চলে কিনা। এখানে মুক্ত ইলেকট্রন কয়টা আছে দেখি বলতো, সঞ্চারনশীল ইলেকট্রন, হ্যাঁ, সঞ্চারনশীল ইলেকট্রন কয়টা আছে? হ্যাঁ, 6টা। কেন তুই কনফিডেন্সের সাথে কেন বলছিস, তোর কি যার উপর আছে মুক্তজোড় ইলেকট্রন, যার উপর আছে ওটা আদৌ মুক্তজোড় ইলেকট্রন গুলো কি আদৌ সালফার উপর যে আছে ওইটা কি আদৌ সঞ্চারনশীল কিনা চেক করতে হবে না? হ্যাঁ, তাহলে সালফারের দেখো সংখ্যা কত, কত হচ্ছে সালফারের, সালফারের ইয়া কত, আর তো নাই। তাহলে তাহলে এটা হচ্ছে sp, তাই না? তো sp এর উপর ইলেকট্রন থাকলে এটাকে আমরা ইয়ে ধরতে পারবো, কি বলে এটাকে, ধরতে পারবো না, তাই তো? ধর এখানে একটা পেজ আছে, আচ্ছা প্রথম কথা এখানে সঞ্চয়নশীল এখানেও মুক্তজোড় ইলেকট্রন থাকবে, সালফার দুইটা মুক্তজোড় ইলেকট্রন, 2 জোড়া। এখন বলতো এটা কোন সংখ্যা, তাও তো সেম থাকবে, তাই না? তাও তো সেম থাকবে। এই যে দেখছো বেসিক যে তোমার ভুল। আমরা কি জানি, স্টেট নাম্বার ইজ ইকুয়াল সিগমা বন্ড সংখ্যা, সিগমা বন্ড হচ্ছে 2টা, প্লাস মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা 4, তাহলে কত হয় এটা এখন, sp3। আর sp3 হলে, sp3 এর উপর যদি কোনো মুক্তজোড় ইলেকট্রন থাকে এগুলো কি হয়, সঞ্চরণশীল হয়।
হ্যাঁ, তার মানে এখন মোট সঞ্চালনশীল ইলেকট্রন কয়টা পাইছোস? 6টা। আবার এটাকে সহ কাউন্ট করিস না, এটাকে সহ কাউন্ট করিস না, এটা তো বন্ধনের ভিতর নেই। বন্ধনের ভিতর আছে এটা, এই যে বলের ভিতর আছে এটা, এখানে রাউন্ড হবে যে। হ্যাঁ, এটা কাউন্ট হবে না। তাহলে এখন সঞ্চালনশীল ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে আমরা লিখতে পারি 4n + 2 = 6। তার মানে n সমান অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে, এটা তো জানার কথা নাকি? মাথা আসবে 6। হ্যাঁ, আসবে। ভেরি গুড। n সমান কত আসবে? 1। তার মানে কি এটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা 7। তাহলে কি হচ্ছে, হ্যাকেল নিয়ম এটা চলতেছে। তাহলে কি অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক, বুঝতে পারছি? এগুলো কিন্তু ইজি, যত ধরনের প্রশ্ন আসতে পারে সবগুলো করাই দিচ্ছি আমি। এখন লাস্ট আরেক ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে পজিটিভও আছে আবার মুক্তজোড় ইলেকট্রন আছে, কেস 4। তাহলে এখন কত নাম্বারে যাব আমরা? 7। 7 নাম্বারে কেস 4 টাইপের একটা ইয়া করি। হ্যাঁ, ধর কার্বন, এখানে পজিটিভ। পজিটিভটা ধরার জন্য কিন্তু একটা হাত লাগে, জানোস তো? নাইট্রোজেন, নাইট্রোজেন, এখানে একজন মুক্তজোড় ইলেকট্রন আছে। দেখি কি করতে হবে বলতো, কেসটির মতনই রুলস, আর কিছু না। কেসটির মতনই রুলস, তেমন কোনো পার্থক্য নেই। আগে দেখ যে মুক্তজোড় ইলেকট্রন যার আছে সে বাদে সবার sp2 আছে কিনা। ওকে, আছে শিওর? 100%? দেখি ভেঙে করি, দেখি বলতো এটা কোন ধরনের সংখ্যা হয়েছে? sp2? কেন? হুম, হুম, হ্যাঁ। শুধু হাত থাকলে কি সিগমা বন্ড হয়ে যায়? কার্বন, না না, না না, কার্বন 4 হাত, কার্বনের তো 4 হাত থাকে, কার্বন 4 হাত থাকে, কার্বন 4 হাত লাগলে কি আমরা সবগুলোকে সিগমা বন্ড বলি? বলি না। কার্বন 4 হাতের মধ্যে আরেকটার সাথে যে বন্ড গঠন করছে ওইটাকে সিগমা বন্ড বলি। হ্যাঁ, এখন কার্বন প্লাস যেটা আছে, প্লাস কি কার সাথে বন্ড গঠন করছে? ইলেকট্রন শেয়ার করছে কার সাথে? তাইলে এটা এটা তো বন্ড, এটা তো বন্ডিং হয়নি, এটা তো খালি হাত। তাহলে এখন কত হবে, sp কত হবে? sp হবে। sp হলে কি রুস মানছে? তাহলে রুস এখানে ক্রস, রুস এখানে কি ক্রস, আর আমাদেরকে আর আগানো দরকার আছে? মানে নেই। তাহলে এটা কি অ্যারোমেটিক হবে? হ্যাঁ, সিগমা বন্ড, বন্ড মানে কি কার সাথে যুক্ত, বন্ধন, পাই বন্ড, কার সাথে যুক্ত। খালি হাতকে কেন আমরা সিগমা বন্ড বলবো? বুঝছ নাই? তার মানে রুলস এখানে শেষ, আমাদের আর আগানো দরকার আছে কিনা বল? নাই, তাই তো? তাহলে সেটা কি হবে? অ্যারোমেটিক হবে না, অ্যারোমেটিক হবে না। ক্লিয়ার? 100%। দেখি তোকে দুটা যোগ দিই, হোমওয়ার্ক দিই, কেমন পারস কিনা হোমওয়ার্ক। এই যোগটা অ্যারোমেটিক কিনা আমাকে ব্যাখ্যা করবি। এটাকে আবার টিকবি ভাবিস না। আচ্ছা, আমি একটু বেঙ্গল লিখে দিচ্ছি, যা। এবার ঠিক আছে?
এটা অ্যারোমেটিক কিনা আমাকে মুখে মুখে বলতো। এটা তো কেস ওয়ানের মধ্যে বলছে, কেস ওয়ানের মধ্যে বললে তো প্যাচ নাই, কেস ওয়ানের মধ্যে বলতেছে না এটা, তাহলে তো প্যাচ নাই। তাহলে বল মুখে মুখে বলে তাহলে তো আমাকে এটা অ্যারোমেটিক হবে কিনা, যে কোনো একটা চেক কর কারণ। এটা কি sp2 হয়েছে, তাহলে এটা রাইট। তারপর হ্যাকেল নিয়ম মানবে, অবশ্যই মানবে, কারণ দুইটা পাই বন্ড আছে, দুইটা পাই বন্ড মানে কি চার, চারটা সঞ্চয়শীল, তো 4n+2, হ্যাঁ, চারটা থেকে 2 বাদ যায়, এই না না, বি কেয়ারফুল বি কেয়ারফুল বি কেয়ারফুল। হ্যাঁ, sp2 মানছে, এখন হ্যাকেল নিয়ম মানবে কিনা দেখতে, হ্যাকেল নিয়ম মানবে কিনা। 4n+2 সমান 4, যেখানে 4n সমান হচ্ছে কত 2, সুতরাং n সমান কি 2/4, এটা 2/4, এটাকে কিভাবে লেখা যায়, হাফ লেখা যায় বেশি হলে, তাই না? এই হাফ কি পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা না। দেখছো চোখের যত টাইপের প্রশ্ন আসতে পারে সবগুলোই করানো আছে, হ্যাঁ, পূর্ণ সংখ্যা না, তার মানে হ্যাকেল নিয়ম মানে নাই, তার মানে কি অ্যারোমেটিক না, অ্যারোমেটিক কি না, বুঝাতে পারছি? তাহলে আজকে ক্লাস এতটুকুই, ছুটি।